আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকে বরাবরের মতো আমরা একটু কনটেক্সট দিয়ে শুরু করি যারা নতুন দেখতেছে তাদের জন্য। এটা আমাদের ৭ম লাইভ আমাদের কমিউনিটি চালু হওয়ার পর থেকে এবং এইটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আমাদের যে কমিউনিটিতে আমরা যে কোর্স প্লাস কমিউনিটি দিচ্ছি এটা লাইফ টাইম প্লাস যে লাইভগুলো আমাদের হয় উইকলি এগুলো চলতে থাকবে। এটা আমাদের কোর্সের সাথে বা কমিউনিটির সাথে কানেক্টেড না, আবার কানেক্টেড। তো এক কথায় বলতে গেলে শেখার জন্য আমাদের কমিউনিটি প্লাস কোর্স আছে, বাট এই যে লাইভ সেশন এটা হলো আমাদের ডিসকাশন। আমরা নতুন নতুন ট্রেন্ডিং আইডিয়া প্লাস নিজেদের প্রশ্নগুলো যাচাই করি এবং প্রশ্নগুলোর অ্যান্সার করি। তো এছাড়া আমাদের কমিউনিটিতে জয়েন করলে আপনি ইনস্ট্যান্টলি অ্যাক্সেস পাবেন, আমাদের যে কোর্স আছে কোর্সের অ্যাক্সেস পাবেন, প্লাস একটা কমিউনিটি পাবেন যেখানে অলমোস্ট এখন পর্যন্ত আমাদের ১৫০ জন প্লাস মেম্বার ক্রস করছে। বাট আমাদের কমিউনিটিতে ১৩০ প্লাস জয়েন হয়েছে, ২০ জন এখন আসলে উধাও। তারা জয়েন করার পর থেকে হয়তো ব্যস্ত হয়ে গেছে, কমিউনিটিতে তেমন একটা অ্যাক্টিভ ছিল না। আমাদের যে কোশ্চেন করবেন, যারা প্রশ্ন আছে যাদের, সেই প্রশ্নগুলো যদি আপনার কোনো প্রবলেম হয়, কি বলে এটাকে, অটোমেশন রিলেটেড কোনো প্রবলেম হয় যেটা আপনার কমিউনিটিতে সলভ করা পসিবল, সেগুলো দয়া করে এখানে করবেন না। এখানে আপনার জেনারেলাইজড যে কোশ্চেনগুলো আছে সেগুলো করবেন, যেগুলো থেকে আর সবার, যারা নতুন আছে এবং যারা পুরান আছে সবার যেন উপকৃত হয়। শুধুমাত্র আপনার স্পেসিফিক কোনো প্রবলেম নিয়ে আমরা আলোচনা এখানে করব না। আমরা আমাদের সবার জন্য যেটা ভালো হয় সে নিয়ে আলোচনা করব, কোনো স্পেসিফিক্যালি কোনো ওয়ার্ক ফ্লো নিয়ে আলোচনা আমরা করব না। তো এছাড়া আমাদের কমিউনিটি আপডেট, আমরা আমাদের কমিউনিটি স্কুলে ট্রান্সফার করছি। যারা এখনও স্কুলে জয়েন করেননি, মোস্ট অফ দ্য স্টুডেন্টস জয়েন করছে, বাট কিছু স্টুডেন্ট এখনও জয়েন করে নাই। যারা যারা এক্সিস্টিং স্টুডেন্ট তারা এখনও স্কুলে ট্রান্সফার করে নাই। যারা ট্রান্সফার করেননি তারা কাইন্ডলি আপনার ইমেল চেক করে স্কুলে জয়েন হয়ে যান। এটা ফ্রি। যারা অলরেডি এক্সিস্টিং স্টুডেন্ট আছে তাদের ইমেইলে অলরেডি ইনভাইটেশন সেন্ড করা হয়েছে। তো এই ছিল আমাদের ইন্ট্রোডাকশন। আবারও একটু সংক্ষেপে বলে নেই, সেটা হলো আমাদের এই লাইভটা কিন্তু আমাদের এটা চলমান লাইভ। এখানে আপনি লাইভ ক্লাস হচ্ছে না, আমাদের ক্লাসগুলো সবই রেকর্ডেড ক্লাস এবং কমিউনিটিতে আমরা একে অপরকে হেল্প করি, একসাথে গ্রো করি। তো লাইভের সাথে আমাদের কোর্সের কোনো সম্পর্ক নেই, আবার সম্পর্ক আছে, কারণ কোর্সের যারা স্টুডেন্ট তারাই লাইভে জয়েন করতে পারে। এনিওয়েজ, তো আমরা আমাদের গতানুগতিক যে সিস্টেম, জেনারেলাইজড যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। এরপরে আমরা ৩টা জিনিস নিয়ে আজকে আলোচনা করব। ৩টা জিনিস একটু এক্সপ্লেন করি যে কী ৩টা নিয়ে আলোচনা করব। এখানে প্রথমত আমরা আসলে N8N ব্যাকএন্ড হিসেবে কিভাবে কাজ করবে এটা নিয়ে আমরা একটু আলোচনা করব, কারণ আগের লাইভে মেবি আমি এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যেখানে ড্যাশবোর্ড নিয়ে কথা বলছিলাম। বাট এখন আসলে ড্যাশবোর্ড না, এখন আমাদের একটু অ্যাডভান্স হতে হবে, কারণ ওয়ার্ল্ড যেভাবে সামনে আগাই যাচ্ছে এতে আমাদের এটার সাথে তাল মিলাতে হবে। তাল মিলাইতে না পারলে আসলে আমরা অনেক পিছনে পড়ে যাব। তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে N8N এর পাশাপাশি আমাদের নিজেদেরকে ইভলভ করতে হবে, ডেভেলপ করতে হবে। আর হলো সাস বিজনেস। অনেকেই প্রশ্ন করে সাস নিয়ে যে আসলে N8N শেখার পরে কি আমরা আমাদের সাস ক্রিয়েট করতে পারবো? N8N কি একটা সাসের ব্যাকএন্ড হিসেবে সেট আপ করা পসিবল? যদি পসিবল হয় তাহলে এটার মার্কেট ডিমান্ড কেমন, বা আমি প্রোডাকশন লেভেলে নিয়ে যেতে পারবো কিনা, এটা নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও আমরা আলোচনা করব যে আপনার কি N8N দিয়ে একটা সাস বিল্ড করা উচিত কিনা। যদি আপনি N8N এক্সপার্ট হয়ে যান সেক্ষেত্রে আপনার সাস বিল্ড করা উচিত হবে, নাকি আপনি সিম্পল সার্ভিস টাইপ যে অটোমেশনগুলো আছে সেগুলো সেল করবেন। এগুলো নিয়ে আমরা আলোচনা করব, চেষ্টা করব ইনডেপথে আলোচনা করার। বাট সময়ে যদি স্বল্পতা হয় সেক্ষেত্রে আমরা জাস্ট সারফেস লেভেলে আলোচনা করব এবং সারফেস লেভেল থেকে বোঝার চেষ্টা করব আসলে জিনিসটা কি। টোটালি আমাদের যে উদ্দেশ্যটা আজকে সেটা হলো আমাদের এই জিনিসগুলো টোটালি মাথার ভিতরে নেওয়া এবং এটার মানে ব্যাক এন্ড কীভাবে কাজ করে, ফ্রন্ট এন্ড কীভাবে কাজ করে, আপনি কিভাবে আপনার বিজনেস এটা ইমপ্লিমেন্ট করতে পারেন, অথবা অন্য বিজনেসের জন্য কিভাবে আপনি এটা তাদের জন্য সেট আপ করে দিতে পারেন, আমাদের অপরচুনিটি কীরকম আছে, এই জিনিসগুলো মাথায় নেওয়া। তো আলোচনার উদ্দেশ্য হলো কোনো স্পেসিফিক কোনো টাস্ককে মাথার ভিতরে সেট আপ না করা, আমাদের একদম ফুল ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করতে হবে, চিন্তাটা বড় করতে হবে। তো একটা কথা আছে এরকম যে তুমি যদি ঢিল ছোড়ো তাহলে ঢিলটা চাঁদকে উদ্দেশ্য করে ছোড়ো, চাঁদ পর্যন্ত না গেলেও অ্যাটলিস্ট বড় গাছটার মাথা পর্যন্ত যাবে।
তো আমাদের উদ্দেশ্যটা এরকম ওয়ার্ল্ড ওয়াইড হবে, বাট ওয়ার্ল্ড ওয়াইডের পরে আমরা অবশ্যই আমাদের একটা গোল পেয়ে যাব যে এটা আমার জন্য স্যুট করতেছে, এটা নিয়ে আমার সামনে আগানো উচিত। অলরাইট, তো আমরা আমাদের প্রশ্ন এবং অ্যান্সারে চলে যাই। কাইন্ডলি যার যার যে প্রশ্ন আছে এগুলো একটু সংক্ষেপে করুন এবং সবার জন্য বোধগম্য হয় এইভাবে একটু প্রশ্নগুলো করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। একটা প্রবলেম যেটা হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট দিয়ে আমরা যখন গেটে যখন আমরা রিকোয়েস্ট পাঠাই তখন তো আমরা ডাটা নেই, তাই না? তো ডাটা নেওয়ার সময় ধরেন হচ্ছে আমি আজকে একটা ইমেজ ডাউনলোড করার ট্রাই করতেছিলাম, তো গেট মেথডে দেওয়ার পরে ওইটা বারবার মাইম টাইপটা এইচটিএমএল ফরম্যাটে হয়ে যেতেছে। এটা কেন আমি ভাই আপনি বোধহয় বোঝেন না, আমি এখানে পরিষ্কার লেখা আছে আপনার যে প্রবলেম, যেগুলো ওয়ার্কফ্লো রিলেটেড প্রবলেম, এগুলো কমিউনিটিতে সাবমিট করবেন, কমিউনিটিতে আমরা সলভ করব একসাথে, যাতে সবাই ওখান থেকে ওই পোস্টটা থেকে দেখতে পারে এবং এটার সলিউশনটা পায়। আর এক্ষেত্রে আমরা লাইভের ভিতর আমরা এই বিষয় নিয়ে আলোচনা করে আমাদের সময় নষ্ট করবো না, আমাদের সময় খুবই সীমিত। এছাড়া আর কেন কোনো প্রশ্ন, জেনারেলাইজড কোশ্চেন যেগুলো আমরা মানে আমাদের ক্যারিয়ার নিয়ে কথা বলতে পারি। একটু বাইরে গিয়ে দেখা কথা বন্ধ রাখ। আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আপনি যিনি কোশ্চেন করতে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই একজন বোধহয় প্রশ্ন করতে গিয়ে আটকা পড়ছে, করেন আপনি করেন। আমি বুঝতেছি না এটা ওয়ার্কফ্লো রিলেটেড হবে কিনা, তারপরও করি। যদি ওয়ার্কফ্লো রিলেটেড হয় তাহলে হয়তো কমিউনিটি আপলোড করব। আমি ভাই আপনার ওই যে অটোমেশনের একটা প্র্যাকটিস প্রজেক্ট করতেছিলাম, সেটাতে লাস্টলি বলা হচ্ছে যে আমরা ফলো আপ করবো। হ্যাঁ, তো ভাই আমরা ফলো আপ বলতে কি বুঝি? আমরা 2-3 দিন একটা নির্দিষ্ট সময় পর আমাদের ফলো আপ পার্সোনাল ইমেল যাবে, আবার যখন একটা লিডের কাছে আমার মেলটা যাবে তখন ওই লিডটা আমার এআই অটোমেশন কিভাবে যদি রেসপন্স করে, কোনো কোশ্চেন করলো বা তার কোনো কোয়ারি থাকলো, তখন এটা রিসিভ করবে কিভাবে? আপনি ফলো আপ করতেছেন তো আপনার ইমেল থেকে, তাই না? এটা এসএমটিপি হইতে পারে, আপনার কোনো ইমেল সেন্ডিং সার্ভার হইতে পারে, আপনি যে কোনো সার্ভার ব্যবহার করতে পারেন। এই সার্ভার থেকে আপনি ইমেল সেন্ড করতেছেন, তাই না? যদি আপনি কোনো ইমেল সেন্ডিং টুলস ব্যবহার করেন, এক্ষেত্রে ধরেন আপনি উদাহরণ হিসেবে আমরা ধরি মেইল চিম্প। যখন আপনি মেইল চিম্প থেকে ইমেল সেন্ড করবেন, মেইল চিম্পের ভিতরে অপশন আছে রিসিভার ইমেল। তো রিসিভার ইমেইলে আপনি যে ইমেলটা রিসিভ করতে চান, ধরেন তাদের সার্ভার থেকে আপনি ইমেল সেন্ড করলেন, ইমেলটা গেল, সেখানে তারা যখন রিপ্লাই করবে ওই ইমেইলে, তখন ওইটা রিসিভ হবে ওই যেই সার্ভার থেকে আপনি সেন্ড করবেন সেই সার্ভারে, বাট সার্ভার থেকে এটাকে আবার ফরওয়ার্ড করা হবে আপনার ইমেইলে। তো আপনি আপনার মেইল বক্সে এইটার অ্যান্সার পেয়ে যাবেন যদি ক্লায়েন্ট কোয়ারি করে। আর একটা বিষয় ভাই, যদি আমরা ক্যালেন্ডার ইউজ করি আমাদের মিটিং বুকিং এর জন্য, আচ্ছা এখন ওই নির্দিষ্ট সময় আমার ওই ইভেন্টটা বুক হওয়ার পর এটা আমার এআই অটোমেশন কিভাবে চেক করবে যে ওই নির্দিষ্ট সময় আমার একটা ইভেন্ট আছে, আমি দ্বিতীয়বার ওইটা ইভেন্ট ক্রিয়েট করব না? এখানে আপনার যদি ক্যালেন্ডলি ব্যবহার করেন, ক্যালেন্ডলি এপিআই ডকুমেন্টেশনের ভিতরে আপনি পাবেন গেট ইভেন্টস। তো গেট ইভেন্টস থেকে আপনি মিটিং বুক করার আগে এখানে মনে রাখতে হবে অনেক সার্ভিসে, যেমন গুগল ক্যালেন্ডারের কথা আমরা বলি, গুগল ক্যালেন্ডারে সেম টাইমে 2-3 বার মিটিং বুক করবে। আপনি ধরেন কালকে দুপুর 2:30 বুক করবেন, আপনি 5টা দিলে 5টা কোয়ারিও সেম টাইমে বুক করে দিবে। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো আমাদের আগে গেট টুলস থেকে তার ওই টাইমের যে টুলসটা আছে, মানে ওই টাইমে যেই স্লটটা আছে ওই টাইম স্লটটা আমাদের আগে গেট করতে হবে। এরপর আমাদের অ্যানালাইসিস করতে হবে যে এই টাইমটা খালি আছে কিনা, যেটা ইউজার কোয়ারি ছিল। যদি খালি থাকে তাইলে বুক করো, যদি খালি না থাকে তাইলে ইউজারকে তুমি ফরওয়ার্ড করো যেটা খালি আছে সেটা। এখন অনেক সার্ভিস আছে যারা এটা অ্যালাউ করে না, যারা একবার বুক হয়ে গেল ওখানে আপনি বুক করতে পারবেন না, ইরোর আসবে। এই জাতীয় যেই সার্ভিসগুলো আছে এক্ষেত্রে আপনার 2টা রাউট হয়, আপনি বুক করার আগে সেটা গেট করে ওই টাইমটা ফিক্স করবেন যে এই টাইমে আছে, আমি এখানে বুক করব না। অথবা আপনি এনআইটেনে যখন ইরোর পাবেন, ইরোর থেকে আরেকটা রাউট করবেন যে আমার এটা ইরোর আসছে, তার মানে এখানে অলরেডি বুকিং আছে, তাহলে আমি নেক্সট বুকিং স্লটটা ইউজারকে দেওয়ার চেষ্টা করি। যদি কোনো সার্ভিস এক টাইমে 2-3 বার বুক করে সেক্ষেত্রে আগে আপনার গেট নিতে হবে। গেটটা আগে নেওয়া সবগুলো সার্ভিসের ক্ষেত্রে কমন, এটা আপনি নিয়ে মানে আপনার ইরোর হ্যান্ডেল করার থেকে একসাথে গেট থেকে আপনার এটা আগে রেসপন্সটা নেওয়া ভালো। বাট সামহাউ যদি আপনি এটা চাচ্ছেন যে একটা ওয়ার্কফ্লোর ভিতরে আমি সব কিছু কমপ্লিট করবো, সেক্ষেত্রে আপনি ইরোর ফলো থেকে সামনে আগাবেন। ইরোর ফলোতে যেহেতু ওখানে বুক করতে গিয়ে ও ইরোর পাইছে, তার মানে ওর কথা হলো ওখানে মিটিংটা অলরেডি বুকড, আমার নেক্সট স্লট চেক করতে হবে। এখন ক্লায়েন্ট বুক করতে চাইতেছে ধরেন 2:30, আপনার 2:30 অলরেডি বুকড, তার মানে আপনি পরবর্তী স্লট বুক করতে পারবেন না, এটা হবে না, কারণ ক্লায়েন্টের টাইম অনুযায়ী আপনাকে বুক করতে হবে। এক্ষেত্রে আপনি সাজেস্ট করতে পারেন যে নেক্সট স্লট আছে 3:30 বা 4:30, তুমি এটা বুক করতে রাজি কিনা। তো আপনি বুক করবেন না, বাট টাইম সাজেস্ট করবেন
ভাই আর একটা বিষয়, আমাদের আরেক সিআরএম শেখানো মনে হয় জরুরি। আমি কয়েকটা ওয়ার্ক ফ্লোরে দেখলাম এআই কে আস্ক করে ওরা সিআরএম করতে বলে। এখন এজ এ বিগিনার হিসেবে আমাদের কোনটা শেখা উচিত, বা ফ্রিতে আমরা কোনটা শিখতে পারবো? ফ্রিতে এখন আমার মনে হয় আমাদের অনেকগুলো সিআরএম নিয়ে জাগেল না করে আমাদের একটা সিআরএম এর মাস্টার হওয়া বেটার। আর সেক্ষেত্রে সবচেয়ে পপুলার সিআরএম যেগুলো সেগুলো নিয়ে কাজ করা উত্তম। আমি খুব বেশি পারদর্শী গোহাই লেভেলে, কারণ এটা খুব বেশি মার্কেট ডিমান্ড, খুব বেশি মানুষ চায় এবং এটার মানে ক্লায়েন্ট বেসটা অনেক বেশি। যার জন্য আমি আপনাদের সাজেস্ট করি গোহাই লেভেল শেখেন। গোহাই লেভেল শেখার জন্য আমাদের নেক্সট মান্থে যেটা নিয়ে চিন্তা করতেছি, আমরা একটা ফর্ম দিব, ওখানে আপনারা যারা সাবমিট করবেন অ্যাটলিস্ট 30 জন মেম্বার লাগবে আমাদের গোহাই লেভেল একটা এজেন্সি অ্যাকাউন্ট নেওয়ার জন্য। যদি গোহাই লেভেল এজেন্সি অ্যাকাউন্ট আমরা নেই, সেক্ষেত্রে আপনার একটা সাব অ্যাকাউন্ট নিতে পারবেন একটা মিনিমাম ফি এর বিনিময়ে, যেটা আপনার 3 থেকে 6 মাস ব্যবহার করতে পারবেন। আর এছাড়া হলো গোহাই লেভেলের 14 দিনের একটা ট্রায়াল দেয়, সেই 14 দিনের ট্রায়ালটা নিয়ে আপনি শেখার কাজটা কমপ্লিট করতে পারবেন। আর এছাড়া অন্যান্য যে সিআরএমগুলো আছে, এটা আসলে মানে ভাগ করা, এই সিআরএমটা ভাগ করা। কেউ কেউ আছে তাদের নিজেদের সিআরএম ইউজ করে, হোয়াইট লেভেল সিআরএম যেটা আমরা বলি। তো একটা সিআরএম তারা পারচেস করছে একটা স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টটা তাদের নিজেদের মতো করে সেট আপ করে নিচ্ছে, বাট ওইটারও এপিআই আছে। এই ক্ষেত্রে কাস্টম এপিআই থেকে আপনার সিআরএম কানেক্ট করতে হবে। বাট ধারণা থাকা জরুরি, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আমাদের কোর্সেও আপনারা হয়তো বা খেয়াল করছেন, যে N8N বা এই জিনিসগুলো শেখা খুব সহজ। আপনি একদিন 2 দিন ঘাটাঘাটি করলে জিনিসটা কিভাবে কাজ করে, কিভাবে বিল্ড করা যায় আপনি বুঝতে পারবেন। বাট প্রবলেম হলো যখন রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করবেন, সেটা ফিগার আউট করা যে আমি কোন ওয়েতে গিয়ে কিভাবে সলভ করব। তো যেটা সবাই ফেস করবেন আপনারা যারা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট করার আগে, আমাদের যে প্র্যাকটিস প্রজেক্টগুলো আছে এগুলো যখন নিজে নিজে প্র্যাকটিস করা শুরু করবেন, তখন দেখবেন যে আসলে আমার নিজের চিন্তা করতে হয় যে এখন আমার কোথায় যাওয়া উচিত। এজন্য যেটা আগেই বলছি সেটা হলো আমাদের এআই আছে, আমরা এআই এর হেল্প নেব এবং এআই এর হেল্প নিয়েই আমরা আমাদের নিজেদের ব্রেনকে ব্যবহার করব। আমরা এআই থেকে ধারণা নেব, আমাদের ব্রেনকে ব্যবহার করে আমরা হিসাব করব, ওকে ফাইন তুমি এই রাউট দিছো, আমি নিলাম অর্ধেক, বাট বাকি রাউটটা এটা পছন্দ হচ্ছে না, আমি আমার রাউট ইউজ করব। তো এইভাবে আমরা আগাবো। ফুললি আমরা এআই এর উপরে ডিপেন্ডেন্ট না, আবার ফুললি আমরা এআই ছাড়াও আগাবো না। এআই অটোমেশন করি, এআই ছাড়া তো আর হবে না, এআই ছাড়া আমাদের আগানো উচিত না। কারণ মার্কেটের সাথে আপডেটেড থাকার জন্য দেখা যায় আমি একটা নোডের কাজ জানি, যেই নোডটা দিয়ে আমি এই কাজটা কমপ্লিট করতে পারবো, বাট এর থেকে একটা বেটার নোড আছে যেটা এটাকে ইজি করে দিবে, রাইট? তো এই জন্য আমাদের মার্কেটের সাথে আপডেটেড থাকা এবং এআই এর হেল্প নিয়ে ওই নোডের অল্টারনেটিভ কী আছে এটা জেনে ওই নোডের অল্টারনেটিভ যদি বেটার হয় তাহলে সেটা নিয়ে কাজ করা। তো এই জন্য আমরা এআই এর সাথেই এআই বিল্ড করব। ধন্যবাদ ভাই। ভাইয়া শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, মানে স্কুলে দেখলাম ভিডিও এডিটিং এর কোর্স এড করেছেন, মানে আমরা কি ভিডিও এডিটিং ফ্রিতে শিখবো? মানে হাউ ভিডিও কোর্সের রাইট রাইট, এটা কেন করছি কারণ আমার মনে হয় এই জিনিসগুলো একটা একটা অ্যাজ এ ফ্রিল্যান্সার বা যে কোনো মানুষ হিসাবেই অনলাইনে ইনকাম করার ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই জরুরি। টুকটাক গ্রাফিক্স ডিজাইন, ফটোশপের কাজ, টুকটাক প্রিমিয়ার প্রোর কাজ, ক্যাপকাটের কাজ, ভিডিও এডিটিংয়ের কাজ, এগুলো জানা থাকা খুবই জরুরি। এরপর ইংরেজির দক্ষতাটা, এই বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে। ছোটোবেলায় যেমন ওই মানে সরেয়া সরার পাশাপাশি আমাদের টুকটাক যারা মুসলমান তাদের আরবি শিখায়, মানে যেই জিনিসগুলো আছে এক্সটার্নাল, যেগুলো আমাদের নিত্যনৈমিত্তিক কাজে প্রয়োজন, বাট ওইভাবে জোর দিয়ে শেখায় না। তো ওই রকম আমরা এআই অটোমেশনকে ফুল ফোকাস করবো, বাট পাশাপাশি এই জিনিসগুলো আমাদের জরুরি আমাদের লাইফ ক্যারিয়ার আগানোর ক্ষেত্রে, ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে এবং নিজের গ্রোথটাকে ইনক্রিজ করার জন্য। তো এই জন্য এই কোর্সগুলো অ্যাড করা হয়েছে, যেটা আপনারা ফ্রিতেই পাবেন। বাট একটা কোর্স মেবি আপনাদের আলাদাভাবে পারচেস করতে হবে, সেটা হলো খুবই অ্যাডভান্স লেভেলের, যেটা নিয়ে কথা বলতেছিলাম, নো কোডেক্স, ওইটা নিয়ে কাজ করতেছি। তো মেবি ওই কোর্সটার জন্য আলাদাভাবে আপনাদের পে করতে হবে। এনিওয়েজ, যদি কেউ পে করতে না চান, যদি কেউ এটা না নিতে চান, এমন না যেটা নিতে হবে, এটা হলো অ্যাডভান্স লেভেলের জন্য, যারা অ্যাডভান্স লেভেলে ফুললি সাস বিজনেস বিল্ড করবেন এই মানে নো কোড দিয়া, নো কোড টুলস দিয়ে, তাদের জন্য। এটা আমার মনে হয় না মানে এখন পর্যন্ত আপনাদের প্রয়োজন, হয়তো বা নিয়ার ফিউচারে 3 থেকে 6 মাস পরে ইনকাম হওয়া শুরু করার পরে আপনাদের কাছে টাকা আছে, ক্যাশ ফ্লো আসছে, এখন আপনি এটার ভিতরে ইনভেস্ট করতে চান, নিজের প্রতি ইনভেস্ট করতে চান, তখন এটা বেটার। বাট এখন প্রয়োজন না, এখন আমাদের মূল ফোকাস এআই অটোমেশনে, এআই শেখা, অটোমেশন শেখা, N8N শেখা, মেইকেরও একটা মডিউল আছে, মেইকও আপনাদেরকে শিখতে হবে এমন না, বাট শেখা থাকাটা ভালো। কারণ অনেক অটোমেশন আছে যেটা আমি খেয়াল করছি পার্সোনালি, ছোটো ছোটো অটোমেশন যেগুলো N8N একটু কমপ্লিকেটেড হয়ে যায়, বাট মেইকের ফ্রি ভার্সন দিয়ে ওইটা কমপ্লিট করা পসিবল এবং ক্লায়েন্ট ওইটা বেশি স্যাটিসফাইড হবে, সেক্ষেত্রে মেইক দিয়ে করে দাও। কে যেন বললো সেদিনকে যে কী দিয়ে আমি বিল্ড করতেছি এটা ম্যাটার করে না, ক্লায়েন্টের কাজ হইলেই হলো।
ঠিক আছে, কথাটা ম্যাটার করে না, বাট অনেক সময় ম্যাটার করে, কারণ কোন ক্লায়েন্টের সাথে আপনি কাজ করতেছেন এর উপরে ডিপেন্ড করে। যদি ক্লায়েন্ট এক্সপার্ট হয় তাহলে আপনি তাকে বোকাস দিতে পারবেন না, যদি ক্লায়েন্ট এক্সপার্ট না হয় তাহলে আপনি তাকে বোকাস দিলেন যে ইট ডাজন্ট ম্যাটার, আমি কোন টুলস ব্যবহার করতেছি, তোমার কাজ হইলেই হলো। নেক্সট কোশ্চেন প্লিজ। আচ্ছা ভাইয়া, একটা ওয়ার্কফ্লো তার কাজ কমপ্লিট হওয়ার পূর্বেই যদি ফ্রিকোয়েন্টলি তার কাছে আরো কিছু রিকোয়েস্ট যায়, তখন কি সে কি মানে প্যারালালি একটা পর একটা কি রেসপন্স দিতে থাকবে, নাকি কোথাও অফ হয়ে যাবে, বা এরকম লিমিটেশন আছে কিনা? লিমিটেশন আছে আপনার সার্ভারের লিমিটেশন, কিন্তু N8N ওদের যে বিল্ডিং সিস্টেম, N8N এর বিল্ডিং সিস্টেমে অটোমেটিক্যালি ও প্যারালালে কাজ করবে। এক্ষেত্রে আপনার কোনো কিছু করতে হবে না, আপনি যখন লোকাল হোস্টে এটা দিবেন তখন আপনি ও প্যারালালে কাজ করবে। ক্লাউডে এটার একটা মানে N8N ক্লাউডে একটা লিমিটেশন আছে, ওরা 5টা স্টার্টার প্যাকেজে 5টা কনকারেন্ট রান এটা দেয়। কনকারেন্ট রান হলো আমার ক্যামেরা ডাউন হয়ে গেল কেন, একটু সময় দিন। অলরাইট, ওকে, তো যেটা বলতেছিলাম N8N যে ক্লাউড, N8N ক্লাউডের কনকারেন্ট বেসিক স্টার্টারে মেবি 5টা মানে 5টা একসাথে কাজ করবে, 5টা রান একসাথে হবে, কিন্তু এটার লিমিটেশন নাই কোনো ইয়াতে আপনার সেলফ হোস্টে এটার কোনো লিমিটেশন নাই। একটা লিমিটেশন আছে, সেটা হলো আপনার সার্ভার ক্যাপাবিলিটি। এখন ধরেন আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করলেন, সেই প্রোডাক্ট একটা ফুললি ক্যাপাবেল একটা সাস বিজনেস, একটা চ্যাটবট ক্রিয়েট করি। চ্যাটবটটা আপনার প্রত্যেক মিনিটে দেখা যায় 10টা-20টা রিকোয়েস্ট আসতেছে। এখন 10টা-20টা রিকোয়েস্ট ও করতে পারবে, ম্যানেজ করতে পারবে সেলফ হোস্টেডে, বাট এক্ষেত্রে মনে রাখতে হবে আপনি যখন 10টা রিকোয়েস্ট একসাথে আপনার সার্ভারে রান করবেন তখন সার্ভারের ক্যাপাসিটি ওই রকম হইতে হবে। কারণ ও একটা রিকোয়েস্টে যখন ও ধরেন, আমরা উদাহরণ ধরি, একটা রিকোয়েস্টে যখন ও 0.2 ধরি আমরা, 0.2 সিপিইউ খাচ্ছে, যখন আপনি 10টা দিবেন তখন কিন্তু 0.2 × 10 তার মানে 2 কোরের সিপিইউ লাগবে। যখন আপনি 100 রিকোয়েস্ট দিবেন তখন আপনার 20 কোরের সিপিইউ লাগবে। তো এরকম মানে এই কনকারেন্ট যে রানগুলো আছে এগুলো আপনার ডিপেন্ড করে আপনার সার্ভারের ক্যাপাসিটির উপর। সার্ভার ক্যাপাসিটি যদি হাই হয় তাহলে আপনি ফুললি সাস প্রোডাক্ট রান করতে পারবেন, যেখানে 100-200 ইউজার সবসময় ব্যবহার করতেছে। জি ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই। এই যে ক্লাসরুমে এখানে বেসিক ইংলিশ কোর্সটা কি অ্যাড দেখলাম হয় নাই? অনেকগুলো কোর্সই অ্যাড হয় না, এগুলো জাস্ট এখন পর্যন্ত আমি দিয়ে রাখছি। আমার মেইন ফোকাস আপনার N8N, N8Nটা এখনও কমপ্লিট হয় না, এটার 70% কমপ্লিট, বাট এখনও আমাদের 30% ডিউ আছে, যেটা কমপ্লিট হওয়ার পরে অন্য কোর্সগুলো দেওয়া হবে। ওইগুলো আসলে ফ্রি কোর্স, এগুলো বোনাস কোর্স, যেগুলো আমাদের ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে, ক্লায়েন্ট নিয়ে সামনে আগানোর ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়। বাট এটা আমরা মানে প্রমিসড না যে আপনাদের এটা দেবো, বাট আমাদের যেটা প্রমিস ছিল N8N সেটা আমাদের কমপ্লিট করার পরে এরপরে ওইগুলো আপডেট করা হবে। আর ক্লায়েন্ট অ্যাকুইজিশনের যে কোর্সটা, এটার পরে ক্লায়েন্ট অ্যাকুইজিশনের কোর্সটা আসবে। ক্লায়েন্ট অ্যাকুইজিশনের কোর্সটা আমাদের দেওয়ার পরে এরপরে আমরা বেসিক ইংলিশে যাব, কারণ এটা একটা মানে স্টেপ বাই স্টেপ আসতে হবে। যখন আমরা স্টেপ বাই স্টেপ না আসবো তখন এটা এলোমেলো হয়ে যাবে, কারণ আমাদের মেইন ফোকাস N8N, এরপরে আমাদের লাগবে ক্লায়েন্ট, N8N থেকে আমাদের ক্লায়েন্ট লাগবে, এরপরে আমাদের জানতে হবে ক্লায়েন্ট হ্যান্ডেল করার প্রসেস প্লাস বেসিক ইংলিশ, যেগুলো আমাদের মিটিংয়ের ক্ষেত্রে প্রয়োজন। অনেকেই আমরা আশা করি অধিকাংশ স্টুডেন্টই জানে, এটা বোঝে এবং ইংরেজিতে কথা বলতে পারে, বাট যারা পারে না তাদের জন্য বেসিক কীভাবে কনফিডেন্স অর্জন করবে এবং কিভাবে কথা বলবে, যতটুকু জানে ততটুকু থেকে কিভাবে মিটিং কমপ্লিট করবে, এই জিনিসগুলো শেখানো হবে। তো এখন টার্গেট N8N, এরপরে ক্লায়েন্ট অ্যাকুইজিশন, এরপরে বেসিক ইংলিশ। তো এটা মানে একটা চক্রতে আসবে। যখন এগুলো কমপ্লিট হবে তখন আপনার নিজের, যখন আপনি ক্লায়েন্ট আছে, আপনি ইনকাম করতেছেন, আপনার ক্যাশ ফ্লো হচ্ছে, তখন আপনার ভিডিও এডিটিংয়ের কোর্স লাগবে, তখন আপনার গ্রাফিক্স ডিজাইনের কোর্স লাগবে, কারণ আপনি শুরুর দিকে নিজের ভিডিওগুলো নিজে এডিট করলেন, এরপরে আপনি গ্রাফিক্স ডিজাইন করলেন, নিজের টুকটাক গ্রাফিক্স ডিজাইন করলেন, যেগুলো আপনার একটা ওয়েবসাইট করার ক্ষেত্রে একটা ইমেজ এডিট করা লাগতে পারে, আপনার ওয়েবসাইটে একটা ইমেজ অ্যাড করা লাগতে পারে, একটা ইমেজের রেজুলেশন কমানো লাগতে পারে। তো এই জিনিসগুলো জানা খুব জরুরি, যেগুলো এখন আমাদের জরুরি না, এখন আমাদের মেইন ফোকাস N8N। তো হ্যাঁ, আপনি এই মাসের শুরুতে বলছিলেন যে এই মাসের মধ্যে আমাদের N8N এর কোর্সটা কমপ্লিট করে দেওয়ার কথা, কিন্তু আমাদের এখনো মানে সেলস মডেলটা কমপ্লিট হয়নি। রাইট। তো এটা মানে বাকিগুলা যে মানে খুব বেশি ডিউ তা না, আমি বললাম যেটা 30% ডিউ আছে, কারণ ভয়েস এজেন্ট আমি এখন পর্যন্ত ছাড়ি নাই, কারণ ভয়েস এজেন্টটা নিয়ে আমি নিজে কাজ করতেছি। তো আমি যদি আমার প্রোডাক্টটা শোকেস করতে পারি
সেটা বেশি বেটার হবে আপনাদের জন্য শেখার ক্ষেত্রে। আপনারা রিয়েল ওয়ার্ল্ড একটা ধারণা পাবেন, যার জন্য ওইটা হোল্ডে রাখছি। এছাড়া সোশ্যাল মিডিয়ার যে মডিউলটা ওইটা এখন পর্যন্ত সারি নেই, ওইটা নিয়ে কাজ করতেছি এইভাবে যেন সোশ্যাল মিডিয়া থেকে আপনারা একটা সাস বিজনেস ক্রিয়েট করতে পারেন, যেটা নিয়ে কথা বলতেছিলাম। তো কথার জন্য যখন কথা চলে আসলো, এটা একটু দেখাই। রিসেন্টলি আমাকে কেউ একজন এই ওয়েবসাইটে শেয়ার করলো। তো এখানে আমি দেখলাম যে বাংলাদেশি একটা কোম্পানি যারা অলরেডি এই সার্ভিসটা দেওয়া শুরু করছে, যেটা আমি মনে করছিলাম যে বাংলাদেশে হয়তো আর কেউ দিচ্ছে না, বাট এখন দেখলাম যে ওরা আসলে এই সার্ভিসটা দেওয়া শুরু করছে। এবং এটা হলো চ্যাটবট ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইট না সরি, এটা আপনার ফেসবুকের জন্য চ্যাটবট, মানে সেলসটাকে অটোমেট করবে। আমি জানি না ওদের নিজেদের ইয়ে আছে কিনা। এই যে এই কোম্পানিগুলো দিছে, ওডো, জিরো, জোহো, এগুলো তো অনেক বড় কোম্পানি। আমার মনে হয় না ওদের এত বড় পাওয়ার আছে, এটা হয়তো ফেক হবে, বাট অ্যাগেন মানে দিয়ে রাখছে। এনিওয়েজ আমি আসলে কনফার্ম বলা উচিত না এইভাবে। ওদের ফেসবুক থেকে যতটুকু দেখলাম যে পেজও আসলে অতটা না, পপুলার না। পেজে যখন যেটা মনে চায় তখন সেটা ছাড়ে। এর আগে আপনার অন্যান্য ছাড়তো, এখন আবার এটা ছাড়া শুরু করছে। যাই হোক, এটা ওদের ব্যাপার। বাট এই জিনিসটা চলে আসছে এবং এই জিনিসটা আরও বেশি গ্রো করবে। তো আমি বলতেছি না আপনি ফুললি ক্যাপাবেল একটা সাসে নিয়ে যান, আপনি ফুললি ক্যাপাবেল একটা সাস লঞ্চ করেন যেখানে 10 লাখ 20 লাখ টাকা খরচ করে একটা প্রোডাক্ট লঞ্চ করবেন, এরকম না। আমি আপনাদের জন্য যেটা চাচ্ছি এখন, সেলস মানে সোশ্যাল মিডিয়া মডিউলটার ভিতরে, সোশ্যাল মিডিয়া মডিউলটা থেকে যেন আপনারা মোটামুটি বাংলাদেশের মার্কেটে টুকটাক ইনকাম করতে পারেন। কারণ সবাই যে বড় কোম্পানি থেকে চ্যাটবট নিবে তেমন না, আবার সবাই যে বড় বড় ক্লায়েন্ট অনেক বেশি পে করবে তেমনও না। তো এই জন্য একটা ব্যালেন্সের জন্য আপনারা যেমন ছোট বিজনেস, ছোট একটা প্রোডাক্ট নিয়ে আসবেন, ওই প্রোডাক্টটা একটা স্পেসিফিক কোম্পানির জন্য সেট আপ করে দেবেন, তাদের স্পেসিফিক সাপোর্ট দিবেন। এই জিনিসটা অনেকেই চাইবে। আর এইটা এখন পর্যন্ত মার্কেটটা গ্যাপ, যেটা আপনাদের সোশ্যাল মিডিয়া যে মডিউলটা আছে সেটার ভিতরে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা ওইটা দিয়ে শিখে মোটামুটি টুকটাক ইনকাম করতে পারেন। আর এছাড়া বড়োভাবে যারা করবে, যারা বড় একটা সাস বিজনেস ক্রিয়েট করবে, এটার সাথে তাদের হিসাব আলাদা। এনিওয়েজ, তো এটা নিয়েই কথা বলতেছিলাম, যেটা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত এখন, আর কিভাবে মার্কেটটা গ্রো করতেছে, কিভাবে মার্কেটটা সামনে আগাবে। ওকে, তো নেক্সট কোশ্চেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম জাহিদ ভাই। আমার কোশ্চেনটা হলো, আমি একটা প্ল্যাটফর্ম, মানে আমার একটা কোর্সের প্ল্যাটফর্ম ছিল, ওইখান থেকে প্রায় 3000-এর মতো টেমপ্লেট পাইছি, ওয়ার্ক ফ্লো টেমপ্লেট। তো ওইখানে হলো আমি আপনার কোর্সটা মানে 2-3 দিন দেখছি, পুরো কোর্সটা আসলে মানে কিনছি ইমিডিয়েট। তো ওই ওয়ার্ক ফ্লো গুলো ওই জেএসন কোডে দেওয়া, ওইটা যখন আমি ওয়ার্ক ফ্লোটা ইম্পোর্ট করি তখন আমার পুরা প্রজেক্টের টেমপ্লেটটা আমি পাই। কিন্তু আমি আসলে ওই টেমপ্লেটটা পাইলাম, এখন ধরেন আমি একটা টেমপ্লেটটা অনুযায়ী পুরো সেটআপটা রেডি করলাম, কিন্তু আমরা যেমন হলো কোডিং এর ক্ষেত্রে মানে সাইটটা যখন হোস্টিং করি দেন ওইটা কাস্টমার ইন্ডে লাইভ হয়। তো আমাদের এই প্রজেক্টটা আমি লাইভ করার জন্য ওইটার প্রসেসটা কি, ওটা কি পরে ভিডিও লাস্টের দিকে আছে কোনো পর্বে, নাকি এটা আমি আসলে জিনিসটা ক্লিয়ার না। ধরেন একটা প্রজেক্ট বানাইলাম, প্রজেক্টটা আউটপুট কাস্টমারকে ডেলিভারি দিব, ওটা কি হোস্টিং এ হোস্ট করব, বা প্রসেসটা কি? আসলে আপনার প্রশ্নটা পুরোপুরি ক্লিয়ার না, তারপর যতটুকু বুঝতে পারছি ততটুকু বলি। আপনার N8N একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করার পরে উপরে ডান পাশে একটা বাটন আছে, সেটা হলো অ্যাক্টিভেট ওয়ার্কফ্লো। এখন আপনি অ্যাক্টিভেট ওয়ার্কফ্লো করার পর আপনি যেই সোর্স থেকে ওয়ার্কফ্লোটা রান করবেন সেটা আপনি সেট আপ করে দিবেন। এক্ষেত্রে হইতে পারে স্কেজিউল মডিউল। তো স্কেজিউল মডিউল থেকে যখন আপনি স্কেজিউল করবেন, ধরুন প্রত্যেকদিন আপনি যে ওয়ার্কফ্লোটা বিল্ড করছেন এটা প্রত্যেকদিন সকাল 10টার সময় লঞ্চ হবে। তো আপনি স্কেজিউল মডিউল থেকে ওখানে টাইমারটা সেট আপ করে দিলেন যে প্রত্যেকদিন সকাল 10টায় তুমি রান হয়ে, এরপরে আপনার ওয়ার্কফ্লোটা রান হবে। আপনি যখন অ্যাক্টিভেট করে দেবেন তখন প্রত্যেক দিন সকাল 10টায় অটোমেশন রান হয়ে যাবে অটোমেটিক্যালি। এখন হইতে পারে এটা ফর্ম সাবমিট, একটা ফর্ম সাবমিট হওয়ার পরে সেই ফর্মের ডেটাটা আপনার প্রসেস হবে আপনার N8N এর ভিতর থেকে, এরপরে ইউজারকে একটা নোটিফাই করবে বা ইউজারের কাছে ডেটাটা সেন্ড করবে। তো এইটা করার জন্য আপনি যখন ফর্মটাকে লাইভ করবেন বা আপনার অটোমেশনটাকে লাইভ করবেন, তখন সেমভাবে আপনি ওয়ার্কফ্লোটাকে অ্যাক্টিভেট করে দিবেন। অ্যাক্টিভেট করার মানে হলো ও সবসময় শুনতেছে, যে কোনো ইভেন্ট ও সবসময় শুনতেছে এবং ওর কমান্ড অনুযায়ী ও চলতে থাকবে। আর যতক্ষণ আপনি অ্যাক্টিভেট না করবেন ততক্ষণ পর্যন্ত ও চলবে না, যতক্ষণ আপনি ওকে টেস্ট করার জন্য রান করবেন। ওই এক টাইমই শুধু রান হবে, এরপর আর ও চলবে না। বাট এটাকে ফুললি করানোর জন্য, মানে লাইভে নেওয়ার জন্য আপনার অ্যাক্টিভেট করে দিতে হবে। তাইলে ও যে কোনো ইভেন্ট থেকে ও শুনবে, যেটা আপনি সেট আপ করে দেবেন, এবং সেই অনুযায়ী প্রত্যেক দিন, প্রত্যেক সময়, প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক মিনিট কাজ করতে থাকবে। ও তার মানে আমরা যেমন হলো ওয়েবসাইটের ক্ষেত্রে যে আমরা কোডটা করি একটা হোস্টিং এ সি প্যানেলে আপ করি,
বিষয়টা এরকম না, আমাদের এনইটের যে প্ল্যাটফর্ম আছে ওইখানে অ্যাক্টিভ করে দিলে ওইখান থেকেই অটোমেটিক এটা লাইভ চলতে থাকে, বিষয়টা কি এরকম? বিষয়টা এরকম, বাট আপনি যেটা বলছেন সেটাও সঠিক, কারণ আপনি N8N-টাকেই তো আপনার লোকাল হোস্টে সেট আপ করবেন। আপনি যেমন আপনার একটা কোড সেট আপ করে একটা ওয়েবসাইটে ধরে, আমরা একটা HTML ওয়েবসাইট আপনি আপনার cPanel-এ নিয়ে আপলোড করে দিলেন, ওয়েবসাইটটা ফ্রন্ট এন্ডে লাইভ হয়ে গেল, রাইট? বাট N8N-ও তো আপনার একটা নিজের সার্ভার, যদি আপনি ক্লাউড ব্যবহার করেন তাহলে ক্লাউডে তাদের সার্ভার আপনি ব্যবহার করতেছেন। N8N একটা টুলস, N8N একটা কি বলে আপনার ওপেন সোর্স সফটওয়্যার, যেটা আপনি ডাউনলোড করে কোড দেখতে পারবেন। কিন্তু ওই কোডটা ডাউনলোড করে আপনি আপনার যে সার্ভার আছে সেখানে আপনি আপলোড করতেছেন, এবং এরপরে আপনার ওইটাই একটা অ্যাপস হিসাবে কাজ করতেছে, এবং অ্যাপসের ভিতরে আপনি অটোমেশন ক্রিয়েট করতেছেন বিভিন্ন টুলস কানেক্ট করে। যখন অ্যাক্টিভেট করতেছেন তখন ওই টুলস অন্যান্য যে টুলসগুলো কানেক্ট করছেন ওর সাথেও কম্বাইন করে যেটা আপনি বিল্ড করছেন এটা একটা আউটপুট দিবে। তার মানে ক্লায়েন্ট ইন্ডে, মানে আমি যদি ধরেন কাউকে একটা অটোমেশন করে দেই, আমি যেমন হলো চ্যাট জিপিটির এপিআইটা আমার কার্ড দিয়ে আমার ডলার দিয়ে নিছি, তো সেক্ষেত্রে ক্লায়েন্টের কাজটা করলে ক্লায়েন্টের কার্ড দিয়ে ক্লায়েন্টের এপিআইটা নিতে হবে, নাহলে তো Right. আমার টাকা কাটতে থাকবে। রাইট রাইট, ক্লায়েন্ট মানে সব ডিটেইলস আপনি তখন হলো কাস্টমারের একটা ক্লাউডে টোটালি কাস্টমারের সবকিছু কাস্টমারকে সব সেট করে দিব। এবার আমি বুঝতে পারছি, আমি ভাবছিলাম ওয়েবসাইটের মতো আলাদা কোনো হোস্টিং করতে হবে ওই টাইপের কিছু কিনা। আচ্ছা, আমি কনসেপ্টটা ক্লিয়ার এখন। ক্লায়েন্ট আপনাকে সার্ভার দিবে, সেই সার্ভারে আপনি N8N সেট আপ করে দিবেন। ক্লায়েন্ট আপনাকে অটোমেশন রিকোয়ারমেন্ট দিবে, সেই অনুযায়ী আপনি তার সার্ভারে অটোমেশন বিল্ড করে দিবেন। ক্লায়েন্ট আপনাকে এপিআই কি দেবে, সেই এপিআই কি আপনি অটোমেশনের ভিতরে সেট আপ করে দিবেন, এবং সেই অনুযায়ী টোটালি আপনি সিস্টেমটাকে তাকে দেখাই দেবেন যে দেখো এটা তোমার রিকোয়ারমেন্ট ছিল, এই তোমার সিআরএম এর সাথে আমি কানেক্ট করে দিয়েছি, এটা প্রসেস হয়ে সিআরএম এ ডাটা আপডেট হয়েছে, জাস্ট এক্সাম্পল। তো এইটা হলো প্রসেস, এই তোমার ডিটেলস, এই ওয়ার্কফ্লো, এই তোমার সার্ভার, দ্যাটস ইট। আর এছাড়া যদি যেটা আছে সেটা হলো আমাদের একটা নিজের প্রোডাক্ট ক্রিয়েট করা এবং সেই প্রোডাক্টটাকে আলাদাভাবে সেল করা। এক্ষেত্রে আপনি সবকিছু মেনটেন করবেন, যত খরচ আছে সব আপনি মেনটেন মানে করবেন। আমি প্রথমে ধরেন ক্লায়েন্টের কাজ করার আগে আমি যদি মানে আমার প্যানেলে আগে সেট আপটা ঠিক মতো কাজ করে কিনা ওটা করে নিয়ে দেন ওই কোডটার এক্সপোর্ট করে ক্লায়েন্টের যে সার্ভার আছে ওইখানে জাস্ট ইয়েস, এক্সপোর্ট করে দিলাম। রাইট। আপনার সার্ভারে আচ্ছা, আপনি ঠিক আছে। অটোমেশন বিল্ড করবেন, এরপর আপনি ক্লায়েন্টের সার্ভারে ট্রান্সফার করে দেবেন, দ্যাটস ইট। ওকে ওকে, থ্যাংক ইউ, বুঝতে পারছি। ভাই আমি কমিউনিটিতে একটা পোস্ট করছিলাম, বাট আমার উত্তরটা ক্লিয়ার না, আর এটা ওয়ার্কফ্লোর মধ্যে পড়ে না। আচ্ছা, আমরা যখন ক্লায়েন্টের জন্য কাজ করব, যখন আমরা চ্যাটবক আর ওয়েব ফর্ম থেকে ডাটা নিব, বাট আমাদের তো অটোমেশনের সাথে তো ওই চ্যাটবক বা ওয়েব ফ্লোটা তো কানেক্ট করতে হবে, তো তখন তো আমার ওয়েবসাইটে তো অ্যাক্সেস লাগতেছে না। হ্যাঁ অবশ্যই। আর দ্বিতীয়ত যদি আবার এটা যদি ওয়ার্ডপ্রেস বাদে অন্য কোনো ওয়েবসাইট হয় তাহলে তো ওখানে অ্যাড করাটা তো অবশ্যই ক্রিটিক্যাল, সেক্ষেত্রে কি করবো আমরা? এই ক্ষেত্রে ক্রিটিক্যাল বলতে দেখেন তাদের ডেভেলপার আছে, যদি এটা ধরেন আমি একটা এক্সাম্পল দিই, এটা নিয়ে আলোচনা করতেছিলাম, মানে এটা নিয়ে আমার প্ল্যান ছিল যে আপনাদের সাথে কথা বলবো। ধরেন সিম্পলি এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, রাইট? এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখন এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডান পাশে যে আপনারা একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন না ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা একটা চ্যাটবট, রাইট? এই চ্যাটবটে ক্লিক করলে এখানে ওর সাথে কথা বলা যাবে, অলরাইট। তো এখন এটা ওয়ার্ডপ্রেসে সেট আপ করাটা খুবই সহজ, কিন্তু এটা ধরি আমরা একটা নোট যে নেক্সট জেস বা অন্য কোনো বড় একটা প্রজেক্ট যেখানে তাদের ফুললি একটা কাস্টমাইজড বা কাস্টম কোড দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করা। এক্ষেত্রে আপনার দায়িত্ব, আপনি এমবেডিং যে কোডটা থাকবে সেটা তাদেরকে ট্রান্সফার করবেন। এই কোডটা তোমার ডেভেলপার দিয়ে তাদের বডি অথবা হেডার অথবা ফুটার যেখানে আপনি অ্যাড করতে বলেন সেখানে তুমি অ্যাড করে দাও, বাকিটা আমি দেখতেছি। যখন সে তার ডেভেলপার দিয়ে এটা অ্যাড করে দিবে তখন আপনি ফ্রন্ট এন্ডে জাস্ট তাদের ওয়েবসাইটে গিয়ে চেক করবেন, আপনার ব্যাক এন্ডে তো N8N আছে, ওখানে আপনার অ্যাক্সেস আছে, ওখানে আপনি ইনপুট দিবেন এবং আপনি জাস্ট ব্যাক অ্যান্ড ফোর্থ চেক করে টেস্ট করে তাকে দিয়ে দেবেন। বাট এটা হলো প্রোডাকশন লেভেলে যাওয়ার আগে, মানে এটা তার ওয়েবসাইটে লাইভ করার আগে আপনি অবশ্যই আপনার সার্ভারে ফুললি চেক করবেন যে এটা কাজ করতেছে কিনা। যদি কাজ করে এরপরে আপনি কোডটা তাকে দিবেন যে এটা আপলোড করো, এটা কমপ্লিট। তো এইটা নিয়ে আলোচনা করতেছিলাম। তো আমাদের কোনটা নিয়ে আগে শুরু করব? প্রথমে আর কোশ্চেন আমরা না করি, কারণ আমাদের অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে কোশ্চেনের। আমরা এখন একটু ইয়াতে চলে যাই, আমাদের শেখার ক্ষেত্রে চলে যাই। অলরাইট, তো আমরা কী নিয়ে আলোচনা করব আমরা চলে যাই, এগুলো নিয়ে আমরা শেষে একটু আলোচনা করব। বাট এক্ষেত্রে আমরা যেটা দেখাচ্ছিলাম সেটা একটু দেখি যে এটা আপনি কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে কানেক্ট করবেন। খুবই সহজ, খুবই ইজি প্রসেস। এক্ষেত্রে আমাদের ধরি আমরা একটা ওয়ার্কফ্লো এখানে ক্রিয়েট করি। তো আমাদের এই যে ওয়ান চ্যাট, এটা আমাদের হলো ফার্স্ট নোড, কারণ আমরা এইটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করব এবং এই নোডটা থেকে আমরা রিসিভ করব ওয়েবহুকের মাধ্যমে এবং এটা থেকেই আবার আমরা সেন্ড করব ডেটা। তো এই ক্ষেত্রে আমাদের একটা এআই এজেন্ট নিতে হবে যে আমাদের সাথে কথা বলবে।
এবং এআই এজেন্ট নেওয়ার পর আমাদের একটা চ্যাট মডেল আমরা অ্যাড করে দিই, ওপেন এআই একটা চ্যাট মডেল দিই। এখান থেকে আমরা মডেল 4 লেটেস্ট দিয়ে দিই, আর দ্যাটস ইট, একদম সিম্পল সেট আপ। এর আমরা আর কোনো নলেজ বেস কোনো কিছুই দিলাম না, জাস্ট আমাদের একটা মডেল, আমাদের একটা এআই এজেন্ট, আর এইটা হলো আমাদের ইনপুট, রাইট? তো ইনপুট থেকে এখন আমরা ডেটা রিসিভ করব এবং সেটার অ্যান্সার করব। এই জন্য যেটা করতে হবে, আমাদের এই বিল্ট ইন যে চ্যাটবট আছে, সেই বিল্ট ইন যে চ্যাট নোড, সেটাই আমরা কানেক্ট করতে পারবো আমাদের ওয়েবসাইটের সাথে। এটা আপনি যে কোনো ওয়েবসাইট, কাস্টম বিল্ড ওয়েবসাইট হোক আর ওয়ার্ডপ্রেস হোক, সব জায়গায় কানেক্ট করতে পারবেন। এক্ষেত্রে আমাদের যেতে হবে ডক্সের ভিতরে। ডক্সের ভিতরে গিয়ে আমাদের এখানে আছে এই যে চ্যাট এমবেড, চ্যাট এমবেডের ভিতর থেকে আমরা দেখতে পাবো যে কোনটার জন্য কী নিতে হবে। তো এই ক্ষেত্রে এটা হলো সিডিএন এমবেড, এটা হলো ইম্পোর্ট এমবেড, ভুইজএস এমবেড, এরপরে রিয়াক্টের জন্য কি মানে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার প্রয়োজন, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আপনি এটা এমবেড করতে পারবেন। তো আমরা জাস্ট এই সিডিএন এমবেডের কপি করে নিব। এরপর আমাদের ওয়ার্ডপ্রেসে যাব। ওয়ার্ডপ্রেসে গিয়ে আমাদের একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে, এই যে অ্যাড নিউ প্লাগ ইন। ভাইয়া একটু ইয়া করে দেন, মিউট করে দেন, যার শব্দ হচ্ছে। কাইন্ডলি একটু মিউট করে দেন ভাইয়া, মিউট করে দেন, আপনার শব্দ হচ্ছে। রাকিব ভাই আপনার মাইক থেকে সাউন্ড হইতেছে। ওকে, তো আমাদের প্লাগ ইনে গিয়ে একটা প্লাগ ইন ইনস্টল করে দিতে হবে, সেটা হলো হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটার লিখে সার্চ করলে আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসবে প্লাগ ইনের। এখানে অনেকগুলো প্লাগ ইন ব্যবহার করা যায়, এই যেমন হেডার, ইনসার্ট হেডার ফুটার, এটা ব্যবহার করা যায়। তো আমি ব্যবহার করছি এইটা, ডব্লিউবি কোড ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। তো এই যে কোনো একটা টুলস নিয়ে, একটা প্লাগ ইন নিয়ে আপনি ইনস্টল করবেন। এরপরে যাবেন ওই প্লাগ ইনসের ভিতরে, এখানে আপনি প্লাগ ইনস পাবেন, এই যে কোড স্নিপেট, এখানে গিয়ে আমি হেডার অ্যান্ড ফুটারের ভিতরে যাব। হেডার অ্যান্ড ফুটারের ভিতরে গিয়ে আমি জাস্ট বডির ভিতরে যে আমার যে কোডটা আমি কপি করে আনছি সেটা এখানে পেস্ট করব, এবং এখান থেকে আমার জাস্ট ওয়েব হুক ইউআরএলটা চেঞ্জ করে দিতে হবে। তো আমি যদি এনআইটেনে যাই, এখান থেকে আমি এই যে মেক চ্যাট পাবলিকলি অ্যাভেলেবেল, এরপরে আমাদের এখান থেকে এই যে ওয়েব হুক ইউআরএল, এটাকে আমরা কপি করে নিয়ে যাব, আর এই কপিটাকে আমরা পেস্ট করে দেব আমাদের এই ওয়েব হুক ইউআরএলের সাথে। হয়ে গেল সেভ। তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে ওর সাথে কথা বলি, তাহলে হোপফুলি আমরা কথা বলতে পারবো। ওকে, এখন এটা রান হয় না, আমাদের এটা অ্যাক্টিভেট করতে হবে, এছাড়া আপনি এর সাথে চ্যাটিং করতে পারবেন না। এই জন্য আমরা ব্যাকে যাব। যেই ভাই কথা বলতেছিলেন যে কীভাবে অ্যাক্টিভেট করবো, এটা আমরা কিন্তু লাইভে নিয়ে যাচ্ছি, মানে প্রজেক্টটাকে একদম লাইভে নিয়ে যাচ্ছি। তো যতক্ষণ পর্যন্ত আমি এটাকে অ্যাক্টিভেট না করবো, ততক্ষণ পর্যন্ত আমি এর সাথে চ্যাটিং করতে পারবো না। এই যে চ্যাটিংয়ের অপশন বন্ধ। তো যখনই আমি এটাকে অ্যাক্টিভেট করে দেবো, এই যে অ্যাক্টিভেট করে দিলাম, এখন আমি ওর সাথে চ্যাটিং করতে পারবো, মানে এই প্রোডাকশন লেভেলে চলে গেছে, এখন এটা লাইভ, আমার চ্যাটবট লাইভ। তো এখন আমি ওর সাথে কথা বলতে পারবো। যদি আমি প্রশ্ন করি হাই, তাহলে আমাকে হাইয়ের অ্যান্সার দিবে এখানে, এবং আপনি এটাকে মডিফাই করতে পারবেন, এই যে লেখাগুলোকে মডিফাই করতে পারবেন, এই যে হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। তাই সিম্পলি মানে আপনি এটা অপরচুনিটি অনেক বড়। ধরেন একটা ছোট স্মল বিজনেস ওনার, স্বাভাবিকতই ধরি একটা ডেন্টিস্ট, অথবা একটা জাঙ্ক রিমুভাল কোম্পানি, অথবা যে কোনো একটা কোম্পানি, ছোট কোম্পানি, তাদের বড় কোম্পানির একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট করা। আপনি তো এই যতটুকু দেখাইছে এটা দিয়ে আপনি ওয়ার্ডপ্রেসে সেট আপ করতে পারবেন। এখন আপনি যদি ওই ক্লায়েন্টকে রিচ আউট করেন, হেই তুমি তো অনেক লিড এখন পর্যন্ত হারাচ্ছ, কারণ তোমার ওয়েবসাইট চ্যাটিং করার জন্য ইফেক্টিভ না। তো আমি যদি তোমাকে একটা চ্যাটবট ক্রিয়েট করে দেই, যেটা তোমার ক্লায়েন্টকে কনভিন্স করবে তোমার সাথে মিটিং বুক করার জন্য, অথবা তোমাকে কল দেওয়ার জন্য তোমার নাম্বারটা সে সাজেস্ট করবে, তো তারা বলবে কত খরচ। আপনি যদি স্বাভাবিকত মানে $100, মিনিমাম $100 বা বেশি করতে পারেন, ডিপেন্ডিং অন দ্য ক্লায়েন্ট। যদি ক্লায়েন্ট লো বাজেটের হয়, আপনি $50-100 চার্জ করলেন। এটা আপনার সেট আপ করলে কতক্ষণ সময় লাগবে? 1 ঘন্টার বেশি লাগার কথা না। আপনার র্যাগ এজেন্ট সেট আপ করে দিবেন, র্যাগের সাথে আপনি নলেজ বেস দিয়ে দেবেন, একটা প্রম্পট দিবেন, প্রম্পটের জন্য মানে ওকে ডিফাইন করে দিবেন যে যদি ক্লায়েন্ট, তোমার টার্গেট থাকবে, তুমি ওকে মিটিং পর্যন্ত নিয়ে যাবা, মিটিংয়ের ক্যালেন্ডারের লিঙ্ক দিয়ে দিবেন, যখনই সে মিটিং বুক করতে চাইবে তখন তুমি ক্যালেন্ডারের লিঙ্কটা সেন্ড করো, দ্যাটস ইট। 1 ঘন্টার বেশি সময় লাগার কথা না। এবং সবচেয়ে বড় কথা হলো, আপনি একবার বিল্ড করলে আপনি কিন্তু এটা বারবার সেল করতে পারবেন, কারণ একবার আপনার সেট আপ হয়ে গেলে সেম জিনিসটা আপনি 2টা অটোমেশন আপনার আছে। নাম্বার 1 রিচ আউট অটোমেশন, যেখানে অটোমেটিক্যালি প্রত্যেকদিন রিচ আউট হচ্ছে, ইমেল মার্কেটিং থেকে শুরু করে আপনার সোশ্যাল মিডিয়া রিচ আউট হচ্ছে অটোমেটিক। ওখান থেকে আপনার অটোমেটিক 2-3টা মেসেজ আপনি প্রত্যেকদিন পাচ্ছেন, 2-3টা ইমেল আপনি প্রত্যেকদিন পাচ্ছেন। ওইটা দিয়ে যদি মাত্র একটা ক্লায়েন্ট 7 দিনেও আপনার ক্লোজ হয়, আর একটা ক্লায়েন্ট যদি $100 পে করে, মাত্র $100, আপনার মাসে যদি আপনি 4টা ক্লায়েন্ট ক্লোজ করেন, $400।
$400 মানে আপনার অলমোস্ট 45,000 টাকা। বাংলাদেশের প্রেক্ষাপটে শুরু করার পরে 6 মাসের মধ্যে যদি কেউ 45,000 পর্যন্ত ইনকাম করতে পারে, তাইলে তার আসলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সাকসেসফুল। কারণ 95% ফ্রিল্যান্সার ঝরে যায়। মানে আমি এই 3 বছরের মধ্যে ইভেন একটা সময় শুরু করছিলাম যে শিখাইয়া ওদেরকে কাজ করাবো, শিখাইয়া আমাদের সাথে কাজ করাবো, বাট সেখানেও ফেল করছি। কেন ফেল করছি? কারণ অনেকগুলো কারণ, এটার ভিতরে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। কেন ফেল করছি? অনেকের ব্রেইন ক্যাপাবিলিটি ওরকম ছিল না, অনেকের ডেডিকেশন ওরকম ছিল না, অনেকের ডেডিকেশন থাকার পরও সে আসলে বুঝতে পারতেছিল না, অনেক সময় লাগতেছিল। তো এই জিনিসগুলো হয়, ঘটে। বাট এই জন্য 95% ফ্রিল্যান্সার যারা শুরু করে 6 মাস থেকে 1 বছরের ভিতরে ছেড়ে দেয়, পারে না আর শেষ পর্যন্ত। এবং সবচেয়ে বড় প্রবলেম হলো ক্লায়েন্ট নেওয়া। যখন একটা মানুষ স্কিল ডেভেলপ করে, স্কিল ডেভেলপ করার পরে শেখার পরে যখন সে ক্লায়েন্ট পায় না, তখন সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, একটা সময় গিয়ে ছেড়ে দেয়। তো এই যে জিনিসগুলো আমরা দেখতেছি, এই জিনিসগুলো যেভাবে আমরা আলোচনা করতেছি, দেখেন মানে আবার একটু বলে নেই, মাঝখানে কথার মাঝখানে থামাই দেই। আমি কিন্তু আসলে কোনো ভিডিওতেই চেষ্টা করি টাকা পয়সা নিয়ে আলোচনা কম করার। কারণ এটা একটা কমন ট্রেন্ড বাংলাদেশে, আপনাকে টাকার লোভ দেখাইয়া যে কেউ যে কোনো কিছু সেল করতে পারবে। আর আমাদের না, এটা আসলে প্রত্যেকটা জায়গায় আমি দেখছি যে, বিশেষ করে আমেরিকাতে যেটা হয় না তা না। যেমন এই যে স্কুল কমিউনিটিগুলো গড়ে উঠছে আমাদের এই অটোমেশন বেইজে। যখন 8 মাস আগে শুরু করি, 10 মাস আগে শুরু করি যখন, তখন এই যে নিক্সরাবের কমিউনিটিতে মেম্বার ছিল 164 জন। আর এই 10 মাসের মাথায় নিক্সরাবের কমিউনিটিতে মেম্বার 3200। যখন নেইটার শুরু করে তখন আমিও প্রথম শুরু করি। নেইটার্কের তখন একটা স্কুল কমিউনিটি ছিল, ফ্রি স্কুল কমিউনিটি। 4 মাস পরে ও একটা পেইড কমিউনিটি ছাড়ে, আর এই কমিউনিটির বয়স 5 মাস। এখন ওর কমিউনিটি মেম্বার 3200। তো পার মেম্বারে ওকে $86 পে করে প্রত্যেক মাসে। তার মানে 3200 ইন্টু 86 প্রত্যেক মাসে, তার মানে অলমোস্ট $1,00,000+। বেশি হবে, অ্যামাউন্ট অনেক বেশি হবে। $2,00,000+ আমরা ধরতে পারি, $2,00,000 পার মান্থ জাস্ট এআই অটোমেশন থেকে ইনকাম হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা আমি আমার ভিডিওতে করি না, করার চেষ্টা করি না, কারণ এটা আসলে খুবই খারাপ একটা ট্রেন্ড যে টাকা পয়সার লোভ দেখায় মানুষকে তার দলে নিয়ে আসা বা ভিড়ানো। এই জিনিসটা আমি পছন্দ করি না। যে জিনিসটা জানবে, যে বুঝবে, যে ভ্যালু বুঝবে, যে বুঝবে এটার ফিউচার আছে, সে অবশ্যই জয়েন করবে। এক্ষেত্রে আমার তাকে টাকার লোভ দেখাই। আর যে টাকার লোভে পরে জয়েন করবে সে শিখতে পারবে না, কারণ সে শর্টকাটই শেখার জন্য আসছে। যে আপনি কিছু করতে হবে না, জাস্ট কমিউনিটিতে জয়েন করেন বা কোর্সে জয়েন করেন, আপনি 3 মাস পরে $5,000 ইনকাম করা শুরু করবেন। এটা পসিবল না। আপনার স্কিল ডেভেলপ করতে হবে, আপনার সেই স্কিলকে যাচাই করতে হবে, রিয়াল ওয়ার্ল্ডে সেই স্কিলের যে ক্যাপাবিলিটি সেটা দেখাতে হবে। এরপর আপনি যখন মার্কেটে চলে আসবেন, ফ্রিতে কাজ করবেন, ক্লায়েন্টের সাথে কাজ করবেন, এরপর আপনি বুঝবেন যে হ্যাঁ, এইভাবে টাকা আসে। আসলে এটা ইজি না, ইজি মানি পসিবল না। পসিবল না বলতে ভুল, তবে কিছু জিনিস আছে যেটা আসলে পসিবল। সেখানেও ব্রেন প্রয়োজন না হলেও পরিশ্রম দরকার হয়। তো যারা পরিশ্রম না করে আসলে ইনকাম করতে চায় তাদের জন্য সমবেদনা। তো যেটা বলতেছিলাম যে এরকম ছোট ছোট প্রজেক্টগুলো নিয়ে, এই ছোট ছোট কাজগুলো নিয়ে যদি আগান, এখন পর্যন্ত আমি আপনাদেরকে হল অফ করে বলতে পারি, এখন পর্যন্ত এআই এজেন্ট বা এই জাতীয় ছোট ছোট জিনিসগুলো দিয়ে যে তাদের বিজনেস গ্রো করা পসিবল, এটা 90% বিজনেস ওনার জানে না। বিশেষ করে যারা স্মল বিজনেস ওনার, তারা এই বিষয়গুলো খুব বেশি জানে না। তারা এআই সম্পর্কে কোনো ধারণাই রাখে না। যেমন আমার একটা ভিডিও এডিটিংয়ের ক্লায়েন্ট আছে, উনি জাঙ্ক রিমুভালের ক্লায়েন্ট, ওনার একটা জাঙ্ক রিমুভাল কোম্পানি আছে। তো স্টিল উনি জানে না যে গুগলের ভিউ 3 আছে, যেটা দিয়ে ভিডিও করলে সেই ভিডিওগুলো দিয়ে অ্যাড ভিডিও বানানো পসিবল। রিসেন্টলি উনি আমাদের গ্রুপে, ভিডিও এডিটিং গ্রুপে একটা পোস্ট করলো, তোমরা কি এই ভিডিও বানাইতে পারো, এআই ভিডিও? এটা আমি পছন্দ করি না, কিন্তু আমার একটা ক্লায়েন্ট চাচ্ছে। তো এই জিনিসটা সে জানে না। সে একটা বিজনেস ওনার। সে যখন আমার সাথে কাজ করে তখন ছোট বিজনেস ছিল, এখন তার নিজের ক্লায়েন্ট এসে যা, তা দিয়ে তার মাসে মোটামুটি $1,00,000+ তার একটা রেভিনিউ আসে। অথচ সে জানে না এআই অটোমেশন কি, সে জানে না এআই দিয়ে কী করা পসিবল, সে জানে না তার বিজনেসে সে এআই কীভাবে ইমপ্লিমেন্ট করবে, রাইট? তো এরকম মানে এই যে উদাহরণগুলো দিলাম, এই স্মল বিজনেস ওনারগুলো এখনও জানে না যে কিভাবে সে তার বিজনেসকে গ্রো করতে পারে এআই বা এআই এর হেল্প নিয়ে। যেখানে এই স্পেসটা এখনও আপনাদের জন্য মানে ওয়েট করতেছে। আপনারা জাস্ট শেখেন, মার্কেটে আসেন, রিচ আউট করেন, বিল্ড করেন, টাকা নেন। তো মানে আমাদের প্রোগ্রেস কিন্তু আমরা দেখতেছি না কমিউনিটিতে। আমাদের কমিউনিটিতে অনেক মেম্বার, এর মধ্যে অনেকেই ওইভাবে কাজ করার সময় পায় না, শেখার সময় পায় না। বাট যারা ডেডিকেটেড, তাদের ভিতরেও খুব কম মানুষ দেখি ডেডিকেটেড যারা চেষ্টা করতেছে বা গ্রো করার চেষ্টা করতেছে, হাতে গোনা কয়েকজন।
তো আমি আশা করি আপনারা আসলে সবাই একটু চেষ্টা করুন। প্রবলেম হলো কি, এখানে আসলে কথার সাপেক্ষে কথা চলে হয়। প্রবলেম হলো আমাদের সমাজ ব্যবস্থায় প্রবলেম। আপনাকে সুযোগ দিচ্ছে কাজ না করার। যেই ছেলেটা আমার কমিউনিটিতে জয়েন করতেছে, যে এবার এসএসসি পরীক্ষা দিল, এইচএসসি পরীক্ষা দিল, সে তার তার মাথার উপরে কোনো প্রেশার নাই যে এইটা আমার 3 মাসে শিখতে হবে। কেন নাই? কারণ সে বাবার হোটেলে খাচ্ছে, মায়ের হোটেলে ঘুমাচ্ছে, আর বিন্দাস বন্ধু-বান্ধবের সাথে ঘুরতেছে। এখন করতে বসলাম, একটা ইরোর বাজছে, একটা ইরোর আসছে, একটা বাগ আসছে, এখানে বুঝতেছি না, উঠ, পরে করা যাবে, এখন ভালো লাগতেছে না, পরে করা যাবে, যাই বন্ধু-বান্ধবের সাথে যাই একটু আড্ডা দিয়ে আসি। এই যে টেন্ডেন্সিটা, যে আমার তো প্যারা নাই, আমি আজকে না শিখলাম কালকে শিখলাম, ভাই এই এই জিনিসটা আপনার ক্যামেরাটা অফ হয়ে গেছিল এর জন্য আর কি। আমি ভাই আমার ওই যে মোবাইলের চেঞ্জ করছি। আমার এর আগে যে মোবাইলটা ব্যবহার করতাম, আসলে ক্যামেরা যেটা আছে ওইটা দিয়ে লাইভ করা পসিবল না, কারণ ওই ক্যামেরার ভিতরে আবার দামি ব্যাটারি ঢুকাইতে হবে, দামি ব্যাটারি ঢুকাইয়া এইটার সাথে আবার কানেক্ট করতে হবে, অনেক ঝামেলা। এই জন্য ক্যামেরা ইউজ করি না। মোবাইলটা খুব বেশি ফ্লেক্সিবল, মোবাইল দিয়ে ব্যবহার করি। তো কালকে একটা S21 আলট্রা আনলাম আপনার ক্যামেরার জন্য, জাস্ট ওয়েব ক্যাম হিসেবে। ওয়েব ক্যাম আমি অনেকগুলো ওয়েব ক্যাম দেখছি, 20-25 হাজার টাকা দামের ওয়েব ক্যাম দেখছি, বাট কোয়ালিটিও তো ভালো না। মনে হলো যে মানে ফোনের ক্যামেরা কোয়ালিটি ভালো, যার জন্য S21 আলট্রা আনলাম। ওইটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে আসলে, ফার্স্ট লাইট তো বুঝতেছে না কি করবে। আমরা ফিক্স করবো নেক্সটে। তাই তো ভাই চকচক করতেছে বেশি। আচ্ছা অলরাইট, ওকে। তা যেটা বলতেছিলাম, যে এই যে প্রবলেমটা আমাদের, যে আমাদের পিছনে প্রেশার নাই, আমাদের যে সামনে ফোর্স করবে, পিছন থেকে কোনো একটা ফোর্স যে আমাদের সামনে মুভ করবে, সেটা নাই আমাদের, যার জন্য আমরা এই পিছনে পড়তেছি। যদি আমাদের সেই ফোর্সটা থাকতো, যদি বাসা থেকে লাইট থেকে বাইর করে দিত আর বলতো যে এই নাও 15,000 টাকা, প্রত্যেক মাসে 5,000 খরচ করবা, 3 মাস সময় একটা ল্যাপটপ দিলাম, 3 মাস পরে তুমি তোমার কেরিয়ার দাঁড় করানো, অথবা তোমার পথ তুমি বোঝো। এই যে একটা প্রেশার 3 মাস আমার করতে হবে, এটা নাই। যার জন্য সামনে 3 বছর সময় আছে তার, মনে করে 3 বছর পরেও কোনো কিছু করা যাবে। কেবলমাত্র এইচএসসি পাস করলাম, এরপর আরও 4 বছর আছে ইসের জন্য, অনার্সের জন্য, এরপর মাস্টার্স করব, এরপর বুড়ো হয়ে যাবে, এরপর কাজ করব না। এটা হলো প্রবলেম, যেটা আমাদেরকে পিছনে। ভাই আপনি যখন শুরু করছেন ঠিক আছে, তখন আপনার জার্নিটা কেমন ছিল? আমার জার্নিটা খুবই কঠিন ছিল। যেভাবে আমি আসলে জার্নিটা নিয়ে আলোচনা করছি, এটা আমাদের প্রথম লাইভে আলোচনা করছিলাম, বাট জার্নিটা আসলে খুবই কঠিন ছিল। যেটা ভাই, আমি যে এরকম স্মুথনেসের মধ্য দিয়ে গেছি তা না, আবার আমি যে এরকম আপনাদের মতো এই ভাষণ দিতেছি যে প্রেশার নাই পিছনে, এটা আমি প্রেশারের ভিতর দিয়ে গেছি দেখে আমার মনে হইতেছে যে এই প্রেশারটা থাকলে আমি অনেক আগে গ্রো করতে পারতাম। সেই 2015 সালে আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে একটা $5 কাজ পাই, এরপর ওই রকমই আপওয়ার্কের অ্যাকাউন্ট প্রোফাইল পড়ে রয়েছে, আর ওখানে কাজ করা হয় না। সেই 2015 সালে যখন আমার এলাকায় ফ্রিল্যান্সিং শব্দটা যায় না, আমার গ্রামের বাড়িতে ফ্রিল্যান্সিং শব্দটা যায় না, যেখানে সে 2012 সালে 11 সালের দিকে তো ফেসবুক মোটামুটি ছড়াইছে। এর আগে ফেসবুক বাংলাদেশেই খুব বেশি মানুষ ইউজ করতো না, যারা শহরে ব্যবহার করতো তারা 11-12 সালের দিকে। তো 15 সালের দিকে ফ্রিল্যান্সিং মানে একটা জিনিস যেটা কেউই জানে না। ওই সময় আপওয়ার্কে $5 ইনকাম করছি, এরপরে রেখে দিছি, এরপরে করা হয় না। কেন করা হয় না? কারণ সে পুশ করার মতো কোনো কিছু ছিল না যেটা আমাকে সামনে পুশ করবে। তো এটা একটা প্রবলেম ছিল, যেটা আমার মনে হয় যে আমাদের কমিউনিটি মেম্বারদের আমাদের আসলে পুশ করার জন্য একটা মেথড বের করতে হবে, যেখানে তাদেরকে প্রত্যেক দিন পিছন থেকে পুশ করা হবে যে মুভ মুভ মুভ। আর এই জন্য আমার মনে হয় আসলে আমাদের একটা মানে ক্লাসরুম, অনলাইন ক্লাসরুম বিল্ড করতে হবে। চিন্তা করতেছি, জাস্ট এটা একটা এখন পর্যন্ত একটা কি বলে লাগে আইডিয়া, হইতে পারে। এখন আপনি এই যে বিজনেসটা করছেন ঠিক আছে, এই ক্লায়েন্টটা আপনি কোথায় পাচ্ছেন আর কি, আউট অফ দ্য মার্কেট আর কি? আপওয়ার্ক, বাদ আপনি বলছেন যে আপনি আপওয়ার্কে কাজ করেন না, ফাইবারে কাজ করেন না, আসলে আপনার বিজনেসটা কোথায় স্কেল করতেছে? বিজনেসটা দেখেন, এখন বিজনেসটা আসলে অটো স্কেল করতেছে। এখন একটা সময় প্রথম যখন শুরু করি এআই অটোমেশন, এর আগে তো আমার ভিডিও এডিটিং এজেন্সি আছে, ওখান থেকে আমার একটা নলেজ আছে যে কিভাবে ক্লায়েন্ট নিতে হয়, কোথায় ক্লায়েন্ট থাকে। এখন এটা আপনি তখন অর্জন করবেন যখন আপনি বারবার ধোঁকা খাবেন। একটা ক্লায়েন্ট 10টা ক্লায়েন্টের সাথে কথা বলার পরে, মিটিং করার পরে যখন আপনি কাজ পাবেন, কাজ নেবেন, টাকা দিবে না, এবং যখন আপনি 10টা মিটিং করার পরে যখন আপনি বুঝবেন যে কোন ক্লায়েন্ট টাকা দিবে, কোনটা টাকা দিবে না, তখন আপনি জানবেন যে কোন মার্কেটে টাকা আছে, কোন ক্লায়েন্ট পেইং ক্লায়েন্ট, কোন ক্লায়েন্ট শুধুমাত্র মানে কথা বলবে, এরা পে করবে না, অথবা কোন ক্লায়েন্ট টাকার কথা শুনে চলে যাবে। এটা আপনার এক্সপিরিয়েন্স চলে আসবে, এবং আমাদের যে ক্লায়েন্ট অ্যাকুইজিশন কোর্স, ওখান থেকে আপনার একটা ধারণা পাবেন ইনশাল্লাহ। তো ওই ভিডিও এডিটিংয়ের যে এক্সপিরিয়েন্স ছিল, ওইটা তো জার্নিটা অনেক কঠিন ছিল, যেখানে ভিডিও এডিটিং আমি শেখার পরে, ভিডিও এডিটিং শুরু করার পরে যে ক্লায়েন্ট নেওয়ার প্রসেসটা, ওইটা একটু কঠিন ছিল এবং অনেকটা সময় লাগছে। শেখার 3 মাস পর্যন্ত শুধুমাত্র মানুষের জন্য ফ্রি কাজ করছি। ফ্রি কাজ করে এরপরে জাস্ট
কাজ করতাম ফ্রি আর সেন্ড করতাম ফ্রিলি, তাকে না জানাই, আমি ফ্রিলি কাজ করতাম তাকে না জানাই, এরপর তাকে সেন্ড করতাম, দেখো তোমার জন্য আমি এটা ক্রিয়েট করছি, তোমার কি এটা পছন্দ হয়। এর মধ্যে অনেকেই পছন্দ করছে। 3 মাসে অলমোস্ট 15 থেকে 20টা কাজ করছে ফ্রিতে। এর মধ্যে তেমন কোনো রেসপন্স পাওয়া যায় না যারা পেইং ক্লায়েন্ট ছিল। এরপর একটা ক্লায়েন্ট বললো হ্যাঁ আমি তোমার কাজ পছন্দ করছি, ওকে তোমার চার্জ কত। এরপরে চার্জের কথা থেকে আস্তে 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 আসলো, এবং এইভাবে রিচ আউট করতে করতে রিচ আউট মেথড থেকে শুরু করে সব কিছুই করছি। তো এখন যেটা হচ্ছে সেটা হলো এখন আসলে মানে গ্রো করতে হয় না, এখন গ্রো হয়ে যায়। কারণ কি, যখন আপনি জানবেন যে কিভাবে গ্রো করতে হয়, যখন আপনি জানবেন যে কোথায় আপনার ক্লায়েন্ট আছে, যখন আপনি জানবেন যে কার কাছে গেলে আপনার বিজনেসটা গ্রো হবে, তখন আপনার অটো গ্রো হয়ে যাবে। আর বিশেষ করে এখন আমার যে অবস্থা সেটা হলো আমি মার্কেটিং টোটালি বন্ধ, নতুন ক্লায়েন্ট নেওয়া টোটালি বন্ধ, কারণ এখন আমার ফ্রিল্যান্সিং প্রয়োজন নেই। আমি এখন ফ্রিল্যান্সিং কাজগুলো নিতে পারতেছি না। কেন দরকার নেই? কারণ আমি এখন আমার নিজেকে ব্যাকআপ দিতে পারতেছি, আমি একটা সিস্টেম বিল্ড করার জন্য সেখানে ইনভেস্ট করতে পারতেছি। যার জন্য আমি চাচ্ছি এখন আমার যেহেতু ব্যাকআপ আছে, তাহলে আমার একটা সিস্টেম বিল্ড করতে হবে যেখান থেকে আমার অটোমেটিক্যালি ইনকাম হবে। আমি যদি কাজ করি, আমি যদি অটোমেশন বিল্ড করি, ফ্রিল্যান্সিং করি, তাহলে আমি ক্লায়েন্ট পাবো অনেক। আমি একটা অটোমেশন বিল্ড করবো 1 দিন 2 দিন সময় দিয়ে, ওটার বিনিময়ে আমি $200, $400, $500 চার্জ করতে পারবো, আমি চার্জ করতে পারবো, পসিবল। বাট দিন শেষে আমি এটা না করলে আমার ইনকাম হবে না। এখন আমার যেটা গোল সেটা হলো আমার একটা নিচের প্রোডাক্ট থাকবে, আমার কিছু ইনকামের সোর্স থাকবে। সেটা হতে পারে, দেখেন বাংলাদেশের কোর্সটা লঞ্চ করছে, আপনাদের সময় দিচ্ছি, এটার পিছনে উদ্দেশ্য হলো এটা দিয়ে আমার একটা ইনকাম সোর্স। আপনারা জয়েন করতেছেন ফ্রি না, আপনারা আমাকে টাকা দিচ্ছেন, এরপরে জয়েন করতেছেন, আপনাদের থেকে আমার একটা ইনকাম আসতেছে। আমার একটা স্কুল কমিউনিটি আছে ইংরেজি চ্যানেলের জন্য, যেখানে আমার টুকটাক 30-35 জনের মতো স্টুডেন্ট আছে যারা প্রত্যেক মাসে $29 পে করে, ওখানে একটা রেভিনিউ সোর্স আছে। এরপরে আমার ইউকেতে একটা কোম্পানি আছে, একটা পার্টনারশিপের কোম্পানি, তো উনি ওখানে মার্কেটিং করে এবং ক্লায়েন্ট নিয়ে আসে, ব্যাক এন্ডে আমি হ্যান্ডেল করি। তো ওই ক্লায়েন্টগুলো নেওয়া আপাতত বন্ধ, শুধুমাত্র আমাদের ভয়েস এজেন্ট নিয়ে ফোকাস করতেছি। আর ইউএসএতে আর একটা পার্টনার আছে, ওনারা 2 জনই চাকরিজীবী এখন পর্যন্ত, বাট আমাদের নিয়ার ফিউচারে প্ল্যান আছে যে আমরা চাকরিটা স্কিপ করে ওনারা ফুল টাইম অটোমেশনের ভিতরে চলে আসবে। বাট ওরা ফ্রন্ট এন্ডে এখন ক্লায়েন্ট নিচ্ছে। কেন আমি ফ্রন্ট এন্ডে ক্লায়েন্ট নিচ্ছি না? এর কারণ হলো আমি নেটিভ না, আমার কথা বা আমার ল্যাঙ্গুয়েজ, আমার ভয়েস, আমার অ্যাকসেন্ট ওদের মতো না। ওরা যেইখানে $2000 চার্জ করতে পারবে, সেইখানে আমি $500 চার্জ করলে তাদের মনে হবে আমি খুব বেশি চার্জ করতেছি। এটা আমাদের এই যে রিজিয়নটা, আমাদের যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আমরা যারা ফ্রিল্যান্সার আছি এদেরকে এটা মনে করে। যার জন্য ওরা যদি ফ্রন্ট এন্ডে থাকে, ওরা ইউএস থেকে ইউএস চার্জ করতে পারবে, ইউকে থেকে ইউকে চার্জ করতে পারবে হাই টিকিট, যেটা আমার পক্ষে পসিবল না। যার জন্য ওদের সাথে আমি কাজ করি। ওরা আমাকে 50% 60% যাই দেখ না কেন, আমার জন্য এটা হিউজ অ্যামাউন্ট। সেম কাজ আমি এখানে 3 ভাগের 4 ভাগের 1 ভাগে করে দিতে হয়। তো এই হলো বর্তমান কন্ডিশন, কোনো কাজ নেওয়া যাচ্ছে না, শুধুমাত্র নিজের প্রোডাক্ট বিল্ড করতেছি। এক্ষেত্রে যেটা বলতেছিলাম, ভয়েস এজেন্ট প্লাস একটা সেল সিস্টেম, তো এটা নিয়ে কাজ করতেছি। এটা আমাদের সিস্টেমটা হবে এটার মতো, একটু দেখাই আপনাদের। এই কোম্পানি থেকে আমাকে রিচ আউট করছিল যে মার্কেটিংয়ের জন্য, প্রমোশনের জন্য। তো আমি বলছিলাম ঠিক আছে তোমাদের প্রোডাক্টটা দাও, আমি দেখি। তো ওরা আমাদের একটা সাবস্ক্রিপশন দেয়, সাবস্ক্রিপশনটা আপনার ওদের যে বেসিক স্টার্টার সাবস্ক্রিপশন, এটা একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন দেয়, এটা ট্রাই করে দেখো। তো এখানে আপনার লিড জেনারেট সিস্টেমটা হলো, এখানে আপনি আপনার যে অ্যাক্টিভিটি সেটা সিলেক্ট করবেন যে আপনি কোন রিলেটেড ক্লায়েন্ট চাচ্ছেন, ক্লায়েন্টের ডিটেল চাচ্ছেন। যেমন আমরা ধরি এখান থেকে এগ্রিকালচার হাই স্কুল বা এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার, কান্ট্রি হবে আমরা ধরি এখানে ইউনাইটেড স্টেটস। এখান থেকে আমাদের ডিভিশন হবে ইউনাইটেড স্টেটসের একটা ডিভিশন আমরা সিলেক্ট করি, এখান থেকে আমরা ফ্লোরিডা সিলেক্ট করি। ফ্লোরিডার ভিতরে আবার এটা সাব ক্যাটাগরি আছে, এখান থেকে আমরা সাব ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম, সিটি সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা যদি সার্চ করি তাহলে আমরা এখানে ডেটা পাবো, ওদের ফোন নাম্বার সহ টোটাল যেটা। এখানে আমাদের এটা ডেটাস পাচ্ছি না, আমরা এই 2টা ফিল্টার ক্লোজ করে দিই, এরপরে সার্চ করি। তো একদম মানে ইনডেপথে ফিল্টার করা পসিবল। এই যে ওদের এখানে ডিটেলস দিচ্ছে, আমার কোম্পানির নাম সহ, সিটি নাম, ফোন নাম্বার, এরপরে রেটিংস, ফটো, ওয়েবসাইট, ইমেল, সব কিছু এখানে দিয়ে দেয়। তো টুলসটা অনেক ভালো। বাট আমি চাচ্ছিলাম যে আমাদের একটা সেল সিস্টেম থাকবে যেখানে এরকম এটার আদলে আমাদের সার্চিং ক্যাটাগরিটা থাকবে। এরপরে এটার সাথে কানেক্টেড হবে আমাদের যে ইমেল ভেরিফায়ার থেকে শুরু করে লিড এনরিচমেন্ট, সেটা আমার থাকবে। যখন এখানে উনি সিলেক্ট করবে যে হ্যাঁ এই লিডটা আমার কাছে ওকে হয়েছে, আমি এখানে সামনে বাটন থাকবে যেখানে এনরিচমেন্টে যখন ক্লিক করবে তখন ওই লিডটা টোটালি ডিটেলস সহ একটা স্ক্রেপ হবে
এবং ওনাকে একটা ডেটা দিবে যে এই লিডের এই ডেটা এই লিঙ্কডইন, এখানে অলরেডি লিঙ্কডইন এখানে দেয়া আছে, ফেসবুক দেওয়া আছে, সকল ডিটেলস দেওয়া আছে, বাট এটাকে ভেরিফাই করবে, ভেরিফাই করে সেট আপ করবে। সেট আপ করে এরপর ওখানে আবার ফাংশন থাকবে যে আপনি কি মেসেজ করতে চান, ইমেল করতে চান, তাহলে আমাদের বিল্ড ইন যে টুলসগুলো থাকবে এগুলো দিয়ে সে ইমেল প্লাস করতে পারবে। তো মোটামুটি একটা ভালো প্ল্যান, বাট সময় দরকার এবং এটার জন্য অনেক বেশি নলেজ ক্যাপাবিলিটি দরকার। আমার এখানে ঝড় উঠছে, হয়তো বা ভয়েস একটু প্রবলেম হতে পারে। এনিওয়েজ, তো এইটা হলো বর্তমানের প্ল্যান বা এটা নিয়ে আমি আপাতত কাজ করতেছি। আর এছাড়া ক্লায়েন্ট নেয়ার সুযোগ নাই। যে ভাই প্রশ্ন করতেছিলেন, আশা করি আপনার অ্যান্সার। ভাই এনএটেনে আসলে কোন কোন সেক্টরে ভালো কাজ পাওয়া যাচ্ছে বর্তমানে, আর আমরা এখন আপনার কোর্সে যেগুলো শিখছি এগুলো দিয়ে মোটামুটি কাজ করতে পারবো কিনা? আমার মনে হয় আপনাদের আরেকটু ওয়েট করা উচিত, অ্যাটলিস্ট সামনের মাসের অর্ধেক পর্যন্ত। যারা ডেডিকেটেড আছেন না তারা শিখতে থাকেন, সামনের মাসের অর্ধেক বলতে সামনের মাসের হাফ মাস। এরপরে আমাদের ক্লায়েন্ট অ্যাকুইজিশন কোর্সটা লঞ্চ হয়ে গেলে এবং এই এনআই10টা কমপ্লিট হয়ে গেলে আপনাদের একটা মানে ফুললি ধারণা এসে যাবে এবং ক্লায়েন্ট অ্যাকুইজিশনের কোর্সটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন নিশ নিয়ে কাজ করা। অবশ্যই ক্লায়েন্ট অ্যাকুইজিশনের আগে আমাদের নিশ সিলেকশন নিয়ে একটা ভিডিও থাকবে ইনডেপথে, যেখানে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোন নিশে যাওয়া উচিত। এক্ষেত্রে আমরা অবশ্যই ধরেন 20টা নিশ সিলেক্ট করলাম যে এই নিশগুলো ট্রেন্ডিংয়ে আছে, তাদের অটোমেশন বিজনেসের জন্য, তাদের বিজনেসের জন্য অটোমেশনটা খুব বেশি জরুরি। এটা আমরা ডিফাইন করে দিলে আপনাদের জন্য বেটার হবে। এছাড়া আপনারা নিজেরা হাতাহাতি করতে চাইলে অবশ্যই করবেন, নলেজ গ্যাদার হবে। বাট অ্যাগেন একটু সময় দিন, আর একটু শিখুন, আর একটু পাকাপোক্ত হন। নেক্সট মান্থে আমরা ক্লায়েন্ট অ্যাকুইজিশনের কোর্সটা লঞ্চ করি, ইনশাল্লাহ তখন ধারণা হয়ে যাবে। এত তাড়াহুড়ো করার দরকার নেই, কারণ একটা কথা আছে আমাদের ছোটোবেলায় দৌড়দৌড়ি করে লাগে বলতো, আগে গেলে বাগে খায়। তো আগে গেলে বাগে খায়, আবার অনেকটা সময় আগে না যাইয়াও পিছনে পড়া লাগে। তো আমরা কোর্স শুরু করার 20 দিন পর থেকে শুরু করে দিছি লিঙ্কডইনে ভোতানো। রাইট, অনেকেই আছে এবং অনেকেই ক্লায়েন্ট নিয়ে আসছে, অনেকেই মেসেজ দিচ্ছে ভাই ক্লায়েন্ট পাইছে এখন কি করব। অনেকে খুব বেশি ট্যালেন্টেড, খুব বেশি ব্রিলিয়ান্ট, তারা পারছে এবং ক্লায়েন্ট পাওয়াটা আসলে খুব বেশি কঠিন না। দেখেন, সহজ হিসাব করি ভাই, একদম সহজ একটা জিনিস হিসাব করেন। আপনার একটা বিজনেস আছে আর আপনার বিজনেসের একটা প্রবলেম আছে, আর আমি গিয়ে বললাম যে ভাই তোমার এই বিজনেসের এই প্রবলেমটা তুমি ফেস করতেছো না? হ্যাঁ আমি করতেছি, তো আমি তোমার এটা ঠিক করে দেবো, তুমি আমার ঠিক করে দাও, আমি তোমার টাকা দেবো, আমি তোমার টাকা দেওয়ার জন্য রেডি, তুমি আমার এটা ঠিক করে দাও। তো সিস্টেমটাই, আপনি যখন কোনো বিজনেসের কাছে যাবেন এবং তাকে বলবেন যে তুমি এটা প্রবলেম ফেস করতেছো না, হ্যাঁ আমি করতেছি, তো তাহলে আমি তোমার এটা ফিক্স করে দিই। যখন আপনি ফিক্স করে দেবেন, যখন আপনি তারা ডেমো দেখাবেন, যখন আপনি তারে আপনার ডিটেলস সেন্ড করবেন যে দেখো আমি এই জিনিসগুলো করতেছি, আমি এটা এক্সপার্ট, আমি এখানে তোমাকে পারবো, ইভেন চলো আমি তোমাকে একটা ডেমো বানিয়ে দিই, তুমি ডেমোটা টেস্ট করো, যদি ওকে হয় তো আমরা তোমার প্রোডাকশনে নিয়ে যাবো, চলো আমরা একটা মিটিং করি, দ্যাটস ইট। যদি খাপে খাপ ময়নার বাপ হয়ে যায় তাহলে আপনি ক্লায়েন্ট পাওয়া যাবেন। এটা খুব বেশি কঠিন কিছু না। আর মার্কেটটা যেহেতু অনেক গ্যাপ, অনেক মানুষের এগুলো প্রয়োজন, তখন কিন্তু আসলে মানে ক্লায়েন্ট পাওয়াটা খুব সহজ, এখন পর্যন্ত সহজ, কারণ আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এদের দিক থেকে খুব বেশি ফ্রিল্যান্সার এখন পর্যন্ত নাই, আমার চোখে পড়তেছে না। তো মার্কেটে অনেক বড় একটা গ্যাপ। ইভেন বিলিভ মি, গত পরশুদিন থেকে আমার পার্টনার, ইউকের পার্টনার, ওনাকে আমি বলছি দেখো আমি তোমাকে সিস্টেম বিল্ড করে দিলাম, বাট এরপরে যে সিস্টেম ক্লায়েন্টের কাছে আমরা ট্রান্সফার করবো সেই সুযোগ আমার কাছে নেই। আমি একদিন সময় দিয়ে একটা ক্লায়েন্টের জন্য ফুল সিস্টেম আবার তার জন্য ট্রান্সফার করব, তাকে সেট আপ করে দেবো, তার ভয়েস এজেন্ট সেট আপ করে দেবো, এটা আমার পক্ষে পসিবল না, আমি পারবো না। তুমি এখনই নেক্সট মান্থের ফার্স্ট উইকে যেহেতু আমরা লঞ্চ করবো, তুমি এখনই একজন ডেভেলপার নাও যে এই এনআইডি এক্সপার্ট নাও যে এইটা করে দিতে পারবে। তুমি তাকে মান্থলি বেজে নাও অথবা আমাদের সাথে গ্রো করবে এই টুলসে নাও, এটা তোমার উপরে, বাট তোমার লোক নিতে হবে, আমি কিন্তু ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবো না। তো উনি গত পরশুদিন থেকে খোঁজাখুঁজি শুরু করছে, স্টিল নাও এখন পর্যন্ত কোনো অপরচুনিটি নাই। অনেককে রিচ আউট করা হয়েছে যারা জাস্ট এই এআই এজেন্ট এক্সপার্ট তাদের প্রোফাইলে রেখে রাখছে, তাদেরকে রিচ আউট করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে তুমি এক্সপার্ট, তুমি ভয়েস এজেন্ট বোঝো, ওকে বুঝি, হ্যাঁ আমি করছি, আমি এটা ক্লায়েন্টকে ডেলিভারও করছি, ওকে ফাইন, তুমি এটা ডেমো দাও, এরপর খবর নেই, তুমি এটা ডেমো দাও, কোনো খবর নেই। এরপর তাকে বলা হয়েছে তুমি আসলে একটা মিটিং করি, তুমি মিটিংয়ে আমাদের লাইভে দেখাও, কোনো খবর নেই। তো যাদেরকে বলা হয় দেখাও, তখন তারা আর নাই। কেন নাই? কারণ তাদের দেখানোর মতো কোনো কিছু নেই, জাস্ট ফেক। তা আমি চাই না আপনারা ফেক করেন। বয়সে এজেন্ট দিয়ে তো আমরা এখান থেকে চ্যানেল প্র্যাকটিস করতে পারবো না, এখন ইনবাউন্ড দিয়ে প্র্যাকটিস করলে হবে? কেন প্র্যাকটিস করতে পারবেন না?
যে ওই যে নাম্বার না থাকার কারণে আউটবাউন্ড কলকে প্র্যাকটিস করতে পারবো? এটার জন্য ব্যবস্থা করতেছে, এটার জন্য সময় নিচ্ছি। ভয়েস এজেন্টের যে মডিউলটা, এটার মানে আমার তো নিজের টুইলিও আছে, আমার সব সার্ভিস আছে, বাট আপনাদের নাই। তাহলে আপনাদের জন্য অল্টারনেটিভ কি আছে? এটার জন্য ভয়েস এজেন্টের মডিউলটা লেট হচ্ছে, সেল সিস্টেমটা দিয়ে দেবো, এবং সোশ্যাল মিডিয়ার মডিউলটা লঞ্চ হচ্ছে ওই জন্য, যেন ওইটা দিয়ে আপনারা একটা বিজনেস দাঁড় করাইতে পারেন। এই দুটো সময় নিচ্ছি, বাট ভালো কিছু আসবে। মানে গার্বেজ কোনো কিছু দিয়ে জাস্ট আপনাদেরকে বুঝাই দিলাম, এটা চাচ্ছি না, কারণ জি, তাইলে জি। নেক্সট উইকে আর আপনার সাথে আমি লাইভ করতে পারবো না। জি, মানে ইনবাউন্ডটা দিয়ে কি প্র্যাকটিস করলে করা যাবে? ইনবাউন্ড আর আউটবাউন্ড এর পার্থক্য কেমন? ইনবাউন্ড আর আউটবাউন্ড দুটো আলাদা জিনিস। ইনবাউন্ড হইলো যখন কোনো ক্লায়েন্ট আপনার কোম্পানিতে ফোন দিবে কোনো কোয়ারি করার জন্য, সে ওয়েবসাইট থেকে নাম্বার নিছে বা আপনি যে কোনোভাবে একটা পোস্টার থেকে নাম্বার নিছে, এই তোমরা এই সার্ভিস দাও, আমার এই সার্ভিসটা লাগবে, সে আপনাকে কল করতেছে। আর আউটবাউন্ড হলো যখন আপনি তাকে কল করবেন। ধরেন আপনার একটা ফর্ম সাবমিট করছে, যে সে আপনার একটা ক্যাম্পেইন ইন্টারেস্টেড, সেই ফর্মটা সাবমিট করার পর ডাটাটা আপনি রিসিভ করেন, একটা এআই এজেন্ট সে তাকে কল দিল, কল দিয়ে কথা বললো যে হেই তুমি আমাদের ফর্মটা সাবমিট করছিলা, তুমি খুবই ইন্টারেস্টেড দেখলাম, তুমি কি ইনডেপথে কথা বলতে চাও, তোমার প্রবলেমগুলো এক্সপ্লেন করো। এটা হলো আউটবাউন্ড। তো ইনবাউন্ড আউটবাউন্ড দুটো আলাদা জিনিস, মানে উল্টা। অলরাইট, তো আমরা আমাদের যে মেইন টপিক, আমাদের অনেকগুলো আসলে অনেক আলোচনা করলাম, যেটা আমাদের টপিকের কাছাকাছি আমরা যাই নাই, বাট এগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। ওকে, তো আমাদের প্রশ্ন হলো এখন যে N8N কি ব্যাকএন্ড হিসেবে ব্যবহার করা পসিবল? এই প্রশ্নটার সাথে একটা প্রশ্ন রিলেটেড, যেটা একটু আগে আমাদের এক ভাই প্রশ্ন করছেন, সেটা হলো আমরা কি একসাথে অনেকগুলো রান করতে পারবো? যেই প্রশ্নটা করছিলে সেটার সাথে এই প্রশ্নটা রিলেটেড, সেটা হলো আমি কি ব্যাকএন্ড হিসেবে N8N ব্যবহার করতে পারবো? N8N ব্যাকএন্ড হিসেবে ইউজ করা পসিবল, বাট এখানে আসলে একটা আমি বলবো দুর্বলতা থেকে যায়। কেন দুর্বলতা থাকে? কারণ N8N যেহেতু আমরা অনেকগুলো সার্ভিস ব্যবহার করে একটা সিস্টেম বিল্ড করি, এক্ষেত্রে আমরা ধরি উদাহরণ একটা সেল সিস্টেম, আমরা অ্যাপিফাই থেকে শুরু করে আরও অনেকগুলো টুলস কানেক্ট করলাম, এরপরে আমাদের N8N একটা ওয়ার্কফ্লো বিল্ড করলাম, বিল্ড করার পরে আমরা এইটাকে কানেক্ট করলাম আমাদের ফ্রন্ট এন্ডের সিস্টেমের সাথে। ভাই আপনার মোবাইলগুলো বা ইয়েগুলো একটু ভয়েসগুলো মিউট করে দেন, আমি এখান থেকে মিউট করতে পারতেছি, বাট মিউট করতে চাচ্ছি না। অলরাইট, না সরি ভাইয়া, আজান দিয়ে দিছিল। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম ভাইয়া, জি, যদি বলুন। কিছু মনে না করেন। আচ্ছা, এই যে ভয়েস এজেন্টের যে কথাগুলো বলতেছেন আপনি, আমি অনেকটা করতে পারতেছি। আসলে আমার মেইন প্রফেশন ছিল ভিওআইপি। আপনি যে এই যে ট্রয়লো ইউজ করতে চাচ্ছেন ইনবাউন্ড আউটবাউন্ডের জন্য, এটা কিন্তু যে সরি, আপনি লোকাল কি সলিউশন। ভিওআইপি বলছেন? ভিওআইপি, ভয়েস ওভার ইন্টারনেট জি জি প্রোটোকল। ওকে, জি জি ওইটাই আমার মেইন বিজনেস ছিল। তো আমিও ইউকে থেকে, কিন্তু আমি মনে করতেছিলাম যে ভিওআইপির মার্কেট চলে গেছে, এই জন্য আমি ডিজেবল হয়ে গেছে। মানে I can't work or I don't find work anywhere. And VIP is too much shrinking because of WhatsApp, IM and all those free calls facilities. So কিন্তু কন্টিনিউ। VoIP কি আপনি বুঝতে পারতেছেন ভাইয়া, না একটু ভাঙায় জি বলবো? জি, আমি বুঝতে পারছি। আমি ভিওআইপি আসলে ওই যে বাংলাদেশেও ভিওআইপির সার্ভিস আছে, যেমন আপনার বাংলাদেশের নিজেদের একটা আছে ব্রিলিয়ান্ট নামে একটা অ্যাপ আছে, ওখান থেকে আপনি ভিওআইপি নাম্বার নিতে পারবেন এবং এটা দিয়ে আপনি কল করতে না, পারবেন। এই যে হোয়াটসঅ্যাপে যে আপনি কথা বলেন, এইটাই VoIP। ঠিক আছে, এটা তো মানে ইন জেনারেল, বাট আমরা যেটা ভিওআইপি দিয়ে ফোন, এইটা হলো অ্যাপ টু অ্যাপ। আর আরেকটা হলো আমি যেটা করতাম, এটা হলো যে মানে আমার সার্ভিস চলতো মিডল ইস্টে। ওরা আমার সার্ভিস ইউজ করে ধরেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইজিপ্ট এগুলাতে কল করতো। তো ওদের কাছে আমার অ্যাপ ছিল, বা ওদেরকে আমি ওদের যে ডিভাইস ওগুলা কানেক্ট হইতো আমার জিকেতে। জিকে হলে এটাকে বলে গেট কিপার। এটা একটা সুইচ। বাংলাদেশেও একটা নাম করা সুইচ কোম্পানি আছে, যার নাম হলো আইটেল সুইচ। আপনি নাম শুনছেন কিনা? মেবি আমি শুনছি। ওদের কারণ বাজারে অফিস, আর ওরা হলো বেশ বড় বাংলাদেশের মধ্যে। আর বাইরের সুইচ তো সব হইলো, যেমন সিসকোর আছে, ভয়েস মাস্টার আছে, তারপরে আরো অন্যান্য কোম্পানির আছে। তো যাই হোক, তো ওই সুইচগুলো ইউজ করে আপনি ট্রয়লো সারা নিজেই করা যায়, এই ইনবাউন্ড আউটবাউন্ড দুইটাই করা যায়। ঠিক আছে, বুঝতে পারছি, বাট আপনি এখানে আপনার এপিআই কানেক্ট করবেন কিভাবে? ধরেন আপনার কোম্পানির নলেজ বেস দেয়া আছে আপনার ব্যাকএন্ডে, এখন আপনার ভিআইপি নাম্বারের সাথে আপনি এপিআই কানেক্ট করবেন কিভাবে? মানে ভিআইপি নাম্বারের সাথে আপনার ব্যাকএন্ড কানেক্ট করবেন কিভাবে? সেই সিস্টেম কি আছে? হ্যাঁ, সেটাও আছে। আপনি মনে করেন যে আপনি চাচ্ছেনটা কি, বলেন যে আপনি কি কোনো কাস্টমারকে রিচ করতে চাচ্ছেন, না কাস্টমারের কল রিসিভ করতে চাচ্ছেন? রিসিভ করব, কল করব, বাট আমার মতো করে কথা বলবে। হ্যাঁ, কথা আপনি যেইটা ইচ্ছা সেইটা আপনার অটোমেশন থেকে আপনি করেন। কিন্তু যখন কল আউটবাউন্ডে করবেন,
মানে আপনার সিস্টেম থেকে কল যখন জেনারেট করবেন ওইখানে ডায়াল প্ল্যান নামে একটা জায়গা আছে, এবং এইটা কিন্তু একটা সুইচ, এটাও একটা সফটওয়্যার ভাইয়া। এই জিকে বলে, গেট কিপার বলে। গেট কিপার বলতে এই সফটওয়্যারটা আপনি কিনতেও পাওয়া যায়, যেমন আমার আইটেলের লাস্ট যেটা কেনা ওটা হলো প্রায় অ্যাবাউট $21,000, কিন্তু ওগুলো ক্র্যাক ভার্সন আছে, চাইনিজ বাংলাদেশে পাওয়া যায়, ওগুলো মাসে $5,000। তো ওইটার মধ্যে আপনি ধরেন যে ভেরিফিকেশন করে আপনার আইডি সহ ওইটা কানেক্ট করে দিতে পারেন। একটা ধরেন মোবাইলের সিম নিলেন এক্সাম্পল, আপনার সিমটা গেটওয়েটা এই সুইচের সাথে কানেক্ট হবে, এবং ওই সিম থেকে আমি বাংলাদেশে মনে করেন যে 500 করে কল করব। আমার এখানে অটোমেশন থেকে কলটা অরিজিনেট হবে, আমি যা যা বলার প্রথমে ট্রান্সক্রিপ্ট আকারে দিয়ে দিলাম। যেমন আপনি এটা আগে বাংলাদেশে শুনছেন কিনা যে মিডল ইস্ট থেকে লোকজন ফোন করতো, বাংলাদেশে মেয়েদের সাথে গল্প করতো, এগুলো কিন্তু মানে আর্টিফিশিয়াল, মানে কোনো মানুষ না, মানে আইবিআর, মানে রেকর্ড করা ভয়েস প্লে হইতো। তো আপনি একটা জিনিস জিজ্ঞেস করছেন, ওইখানে ধরেন 20টা আনসার আছে, 20টার থেকে একটা ও মানে আপনার অনুযায়ী রিপ্লাই করে দিত। না না ভাই, এটা তো যাচ্ছে না, এটা তো ঠিক আছে। এটা ইউজ করে কারা? আমার মনে হচ্ছে এই জিনিসটা ইউজ করে বিভিন্ন সিম কোম্পানি, তারা আমাদের ফোন দেয়, ফোন দিয়ে বলে হ্যাঁ এই অফারটা কি তুমি নিতে চাও, নিতে চাইলে এক চাপো। তো এটা হয়তো প্রি ডিফাইন্ড ভয়েস, বাট আমরা যেটা বিল্ড করতেছি সেটা হলো একটা ওর নিজের নলেজ বেস থাকবে, ওর নিজেই একটা মানুষ হিসেবে কাজ করবে, বাট একটা এআই এজেন্ট, বাট একটা মানুষের মতো করে ওর কাছে নলেজ বেস থাকবে, কোম্পানির ডিটেলস থাকবে, এবং এই ক্ষেত্রে শুধুমাত্র স্পেসিফিক প্রশ্নের অ্যান্সার দিবে তা না, ও ইন জেনারেল সব কিছু জানবে। যখন একটা ইউজার মানে আউট অফ বক্স কোনো কোশ্চেন করবে সেটার অ্যান্সার ও দিতে পারবে। তো এটা তো আসলে ওই সিস্টেমে পসিবল না। এইটা আপনি যখন কল অরিজিনেট করবেন, অরিজিনেটের সময় আমরা তো যেটা আইবিআর যেটা ওইটা তো হলো বিল্ট ইন, মানে আমি ধরেন যে 500টা আইবিআর রেকর্ড করে রেখে দিছি, আর এইটা 500টা আইবিআর রেকর্ড করে না রেখে আপনি যেই ট্রান্সক্রিপ্টটা বা যে অটোমেশনটা দিচ্ছেন এইটা যদি সুইচের সাথে কানেক্ট করা যায় তাইলেই কিন্তু হবে ভাইয়া। আর সুইচে কানেক্ট করার জন্য মানে এপিআই ওপেন সিক্রেট, মানে অনেক লিঙ্ক আছে, লিঙ্কের উপরে আপনি কানেক্ট করতে পারবেন। ভাই এটা কি এলএলএম এর সাথে কানেক্ট করা যাবে? কারণ আমাদের নলেজ বেসডতে এলএলএম এর সাথে কানেক্ট হয়ে তারপর কথা বলবো। আপনি নলেজ বেস এলএলএম বলেন যাই বলেন, আপনার যেইটা ইচ্ছা আপনি লাগান, আপনার যেইটাই লাগাবেন ওই জিনিসটাই মনে করেন আপনি কথা বলতেছেন একজনের সাথে, এই দ্যাটস ইট। ওটা কস্ট কেমন পড়বে নাম্বার নিতে বা নাম্বার তো এখন এইটা ডিপেন্ডস করবে, যেমন বাংলাদেশে যদি আপনি বাংলাদেশে বিআইপির এই সুইচ এবং ইয়া করেন, ওই বাংলাদেশে আলামিন ভাই আছে ক্রাক সুইচ কয়, উনি 5,000 টাকা মান্থলি নেয়, তো ওইখানে আপনি 1000 কল পর্যন্ত ইয়া করতে পারবেন। তো আপনি ধরেন যে একটা গেটওয়ে নিলেন 16 পোর্টের, এখন গেটওয়ে কিন্তু বাংলাদেশে আবার ইললিগাল, কিন্তু পাওয়া যায়, বাংলাদেশে অ্যাভেলেবল আছে। গেটওয়েতে সিম লাগাই রাখলেন, সিমে টপ আপ করলেন, বাস ওই সিম দিয়ে আপনি সাপোজ এক্সাম্পল মার্কেটিং কল জেনারেট করলেন, সবার কাছে গেল, জিজ্ঞেস করলো আপনি কি চান, কি নিবেন, এলএলএম থেকে জবাব দিল, এবং ফাইনালি সে আমাদের প্রোডাক্টটাকে বেচার চেষ্টা করলো। আপনি একটু বলেন তো ভাই, আসলে আপনার কোন কোম্পানি বা কোনটা এটার সার্ভিস দিচ্ছে, তাদের সাথে একটু আমরা রিয়েল ওয়ার্ল্ডে আসলে সার্চ করে দেখি এটা পসিবল কি পসিবল না। শুধুমাত্র আপনি যদি টুয়াইলোর কাছে যান, যেমন টুয়াইলো যে এসএমএস সার্ভিসটা দেয়, আমি কিন্তু ইউকে তে এসএমএস সার্ভিস বিক্রি করি ভাইয়া। না না, আমি আপনার ঠিক আছে। আপনার কনটেক্সট থেকে আমি বলতে চাই, সেটা হলো আপনি আচ্ছা। যেই টুলসের কথা বলতেছেন এটা কি আমাদের অটোমেশন ফিল্ডে খাটবে কিনা, লাগবে কিনা, এটা আমাদের দেখা উচিত। তাহলে আপনি একটু নামটা বলেন, আমরা একটু রিয়েল ওয়ার্ল্ডে সার্চ করে দেখি যে আসলে এটার সাথে ওই সিস্টেম আছে কিনা, এটা পসিবল কিনা। আপনি গেট কিপার নিতে পারেন আইটেলের, বাংলাদেশে আইটেল সুইচ, ওদের মেইন কোম্পানির নাম হলো রিভি সিস্টেম। রিভি সিস্টার এরকম? না সিস্টার না, সিস্টেম। ও সিস্টেম, হুম। rivsystem.com নাকি এরকম কোনো কিছু? দাঁড়ান 1 মিনিট, আমি এখনই সার্চ করে দিচ্ছি, আমি ভুলে গেছি। ওদের এই সেলস এজেন্ট এখানে আছে, আর মালিক হইলো ইয়া ভাই, ওনাকে অবশ্য রিভিসফট। দেখি তো একটু ইন্টারফেসটা দেখেন। 1 মিনিট, আমি কই গেলাম। P2P SMS platform with multi-protocol support and cutting-edge messaging technology. Solutions, voice, unified platform to use. হ্যাঁ এইটাই ভাইয়া। তার মানে এই যে রিভিসফট এটা টুইলের অল্টারনেটিভ এরকম কোনো কিছু? এক্স্যাক্টলি ভাইয়া, টুইলি তো অনেক এক্সপেন্সিভ বুঝছেন। তার মানে ওরা আমাদের শুধুমাত্র ফোন নাম্বার প্রোভাইড করবে কল করার জন্য।
মানে ওদের এপিআই কানেকশন আছে কিনা বা কানেক্ট করার জন্য অন্য কোনো ইয়ে আছে কিনা? আপনি ওদের যে মালিক ইয়া ভাই, ওনাকে ফোন দিলে যদি রেফারেন্স ইউজ করতে পারেন যদি চান, মারুফ ইউকে, ওদের সেলসে সবাই চিনবে ইনশাল্লাহ আমাকে। আর যদি আমাদের ইউকের ওর সাথে কথা বলতে চান, সেটা নাম্বার আমি বলে দিতে পারি, যে আপনি বললেই হবে যে মারুফ ভাই বলছে, যে মানে ওদের কথা বলতে পারেন। এদের একটা হিউজ মার্কেট আছে আফ্রিকাতে, মোস্ট অফ দ্য টেলকো কোম্পানি ওদের সিস্টেম ইউজ করে। এসএমএস এর জন্য ওদের এপিআই আছে, বাট ভয়েসের জন্য তো কোনো এপিআই নাই ওদের, দেখতেছি না। আছে ভাই আছে। আপনি ওদের টেকনিক্যাল তাইলে ইয়া পেয়ে যাবেন। এসএমএস এর জন্য তো 100% এপিআই আছে, এসএমএস তো আমি নিজেও ইয়া করি। অলরাইট, তো অনেকে যারা টুইলিও নিয়ে ঝামেলায় ছিলেন তাদের জন্য এটা একটা খুবই ভালো সলিউশন হতে পারে যদি তারা এপিআই কানেকশন দেয়। থ্যাংক ইউ ভাই, আপনাকে আসলে মেনশন করার জন্য খুবই ধন্যবাদ, কারণ অনেকেই ভয়েস এজেন্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে হিমশিম খাচ্ছিল যে কিভাবে কি করা যায়, নাম্বার তো নাই, নাম্বার না থাকলে কিভাবে শিখবো। আচ্ছা। আমরা আসলে কালকে হয়তো আমি কথা বলে দেখতে পারি, ওদের ফোন দিয়ে দেখবো না যে আসলে ওরা এপিআই কানেকশন দেয় কিনা ভয়েসের জন্য, এবং রিকোয়ারমেন্ট কি থাকতে হবে নেওয়ার জন্য ওদের সার্ভিস। আপনি কি জানেন যে ওদের সার্ভিস নেওয়ার জন্য কি প্রয়োজন আমাদের, মানে কোনো ডিটেলস লাগবে কিনা একটা নাম্বার নেওয়ার জন্য? না, ওরা তো এলো মূলত এই পুরো সফটওয়্যারের প্যাকেজটাই বিক্রি করবে। তো এই ক্ষেত্রে আরো তো এক্সপেন্সিভ হয়ে গেল আপনার, প্রত্যেক মাসে যদি ওরা না, আবার রেন্টও নিতে পারেন ওদের কাছ থেকে। আপনি রেন্ট নিয়ে কাজ করে কিনা এটা দেখেন। ওদের পে অ্যাজ ইউ গো সার্ভিস আছে কোনো, না শুধুমাত্র একটা ফিক্সড প্রাইস? থাকতে পারে, আমি পেজোটা জানি না ভাইয়া, কিন্তু আমি রেন্টেডটা ওরা 2 সপ্তাহ আবার ট্রায়ালও পাবেন। 2 সপ্তাহ আপনি ওদের বলেন যে আমার এই এপিআই কানেকশন লাগবে, এটা লাগবে, এটা করে আপনি ট্রায়াল। ভয়েসের জন্য কোনো এপিআই কানেকশন নাই এখন পর্যন্ত, অ্যাভেলেবেল না পাবলিকলি। ওরা মানে আমাদের এআই সাজেস্ট করতেছে ওদের সাথে কথা বলার জন্য। তো আসলে যারা এপিআইতে ইন্টারেস্টেড তাদের সাথে কথা বলার জন্য, মানে ওদের কাস্টমার সাপোর্টে কথা বলার জন্য সাজেস্ট করতেছে, বাট পাবলিকলি অ্যাভেলেবেল কোনো এপিআই ডকুমেন্টেশন নাই। এক্ষেত্রে আমরা কথা বলে দেখতে পারি, এবং যদি মান্থলি কোনো প্রাইসিং হয় সেটা তো এক্সপেন্সিভ, আমাদের স্টুডেন্ট এটা বিয়ার করতে পারবে না। মান্থলি যদি 5,000 টাকা হয়, মাত্র 5,000 টাকা, সেটা আমাদের জন্য এক্সপেন্সিভ। আমরা প্রত্যেক মাসে 5,000 টাকা একটা সার্ভিসের জন্য দেওয়ার মতো ক্যাপাবিলিটি রাখি না। এর থেকে টুইলিওর মতো যে সার্ভিসগুলো আছে এরা পে অ্যাজ ইউ গো দিচ্ছে। 20 পাউন্ড লোড করলে দেখা যায় আমি একটা ভয়েস এজেন্টের অর্ধেক ক্রিয়েট করে ফেলতে পারি। তো সেটা মনে হয় খুব বেশি। আর এই সিস্টেমগুলো বিল্ড করা যেহেতু এক্সপেন্সিভ, এগুলো নিয়ে আমরা শুরুতে কাজ না করাই উত্তম। আমাদের বেসিক প্লাস অন্যান্য যে টুলসগুলো আছে এগুলো শেখার পরে আমরা মানি জেনারেট করার জন্য ফ্রিল্যান্সিং করবো। ফ্রিল্যান্সিং করার পরে টাকা আসার পরে আমরা আসলে এই জিনিসগুলো শিখবো, যেহেতু এগুলো একটু এক্সপেন্সিভ এবং শেখাটাও একটু কমপ্লেক্স। কারণ মানে আমার দিক থেকে মনে হলো কমপ্লেক্স, অনেকের কাছে সহজ হয়ে যাবে হয়তো বা। তো এক্ষেত্রে একটু সময় নিয়ে বা একটু পরে এই বিজনেসটা বা এই জিনিসটা শেখা উত্তম। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো, এখন পর্যন্ত ভয়েস এজেন্টের মার্কেটটা তেমন একটা স্যাচুরেটেড হয় নাই, বাট স্টিল এক্সপার্ট খুব দরকার যারা এটা মেনটেন করবে এবং এটা নিয়ে কাজ করবে, ব্যাক এন্ডে সিস্টেম বিল্ড করবে। অনেক বড় বড় কোম্পানি যা আছে এখন পর্যন্ত তা না, অল্প কিছু কোম্পানি আছে যারা এই সার্ভিস দিচ্ছে, তাদেরও এজেন্ট এক্সপার্ট দরকার, ভয়েস এজেন্ট এক্সপার্ট দরকার, এবং যে নতুন কোম্পানিগুলো আসতেছে তাদেরও এক্সপার্ট দরকার। তো ফ্রিল্যান্সিং অপরচুনিটি অনেক বেশি এই ফিল্ডে থেকে শুরু করে সবগুলো ফিল্ডেই, তবে এই ফিল্ডে খুব বেশি, কারণ মানুষ এটা নিয়ে তাদের খুব বেশি, মানে সকল ক্লায়েন্টেরই, সকল বিল্ডারেরই, সকল এন্টারপ্রেনারেরই একটা ফ্যাসিনেশন আছে ভয়েস এজেন্ট নিয়ে, মানে জিনিসটা একটা অসাধারণ জিনিস। তাই ফ্যাসিনেশন থেকে আসলে ফ্রিল্যান্সিং অপরচুনিটির খুব বেশি। এনিওয়েজ, তো আমরা আমাদের নেক্সট ইয়াতে চলে যাই। যেটা বলতেছিলাম, আমরা যেখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করি। N8N ব্যাকএন্ড হিসেবে করা পসিবল, এবং অনেকেই আছে, অনেক বিজনেসই N8N ব্যাকএন্ড হিসেবে ক্রিয়েট করছে। বাট অ্যাগেন ওই যে একটা প্রবলেম, সেটা হলো এটার একটা অনেকগুলো সিস্টেম বিল্ড করে যেহেতু আমাদের এটা বানানো, তো এই ক্ষেত্রে প্রবলেম যেটা হয় সেটা হলো একটা সিস্টেম যদি ক্র্যাশ করে বা সামহাও যদি একটা সিস্টেম থেকে ইরর আসতেছে বা এটা ঠিকমতো কাজ করতেছে না, তো এই জন্য পুরো ওয়ার্কফ্লোটা ড্যাম হয়ে যাবে, পুরো ওয়ার্কফ্লোটা ডাউন হয়ে যাবে। তো এটা অল্টারনেটিভ ওয়ে আছে, আমাদের ব্যাকআপ ওয়ার্কফ্লো দিয়ে যখন এখানে ইরর আসবে তুমি এই ওয়ার্কফ্লোটা এক্সিকিউট করো, সেম জিনিস ওইখানে এক্সিকিউট হবে। তো করা পসিবল, বাট একটু কমপ্লেক্স, একটু না অনেকটাই কমপ্লেক্স। এরপরে হলো আমাদের সাস এবং এটা কিভাবে কাজ করে। যারা আমরা নতুন আছি বা আমরা যারা এই বিষয়গুলো জানি না তাদের জন্য একটু আঁকিঝুঁকি করে দেখাই যে আসলে সাস জিনিসটা কিভাবে কাজ করে একদম সিম্পল টার্মে। সেটা হলো আমাদের একটা ফ্রন্ট এন্ড আছে, এটা আমাদের ফ্রন্ট এন্ড, এটা একটা ওয়েবসাইট, ফ্রন্ট এন্ডে একটা ওয়েবসাইট যেখানে আমাদের আমরা এক্সাম্পল দিতে পারি আমাদের যে এই যেটা নিয়ে কাজ করতেছিলাম, যেটা নিয়ে কথা বলতেছিলাম, এই যেটা
এটা আমাদের ফ্রন্ট এন্ড। এইটা আপনার ওয়েবসাইট, এটা ফ্রন্ট এন্ড। এখান থেকে আপনি ইউজারকে ডিটেলস দিবেন, তাদেরকে তথ্য দিবেন যে আপনি কি করতেছেন, আপনার প্রোডাক্টটা কি সার্ভিস দিবে, আপনার প্রোডাক্টটা কি প্রবলেম সলভ করবে। এরপর এখানে আপনি কল টু অ্যাকশন দিবেন যে ওকে তুমি যদি রেডি হও তাহলে এই আমাদের প্রাইসিং, এটা নিয়ে তুমি পারচেস করতে পারো, এই এই টুলসটা পারচেস করতে পারো এই প্ল্যানের মাধ্যমে। এখন যখন সে এখানে ক্লিক করবে বাই নাও, তখন এই যে আমার মনে হয় ওরা আসলে N8 N3 চালাচ্ছে, আমার মনে হয় না ওদের কোনো ব্যাকএন্ড আছে, ওদের কোনো ব্যাকএন্ড নাই, ওরা গুগল ফর্ম দিয়ে জাস্ট ডাটা কালেক্ট করতেছে। আপনারা খেয়াল করছেন এটা কিন্তু গুগল ফর্ম, যেখানে ওরা ফ্রন্ট এন্ডে একটা ওয়ার্ডপ্রেস ব্যবহার করতেছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো এটা আমাদের ফ্রন্ট এন্ড। এখান থেকে যখন কোনো ইউজার, ওরা যেভাবে করছে আমরা সেভাবেই ধরি যে এটা আমাদের না, এটা দিয়ে আমরা সাস বুঝাইতে পারবো না, এটা দিয়ে আমাদের সাস বোঝানো পসিবল না। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এইটা না, আমরা অন্য একটা বিজনেস দেখি, যেমন এইটা ক্লোজবট। ওরা একটা সাস প্ল্যাটফর্ম, ওদের কাজ হলো ওরা কনভারসেশন বট ক্রিয়েট করে, মানে মেসেজিং বট ওরা ক্রিয়েট করে দেয় প্রত্যেকের জন্য। এখন সাস বিজনেস এবং সাস ছাড়া যে বিজনেসগুলো, ম্যানুয়াল বিজনেসগুলো, এটার পার্থক্য হলো এই বিজনেসটা যেমন একটা ফর্মের মাধ্যমে ক্লায়েন্টের সাথে কানেক্ট করতেছে, ইন্টারাক্ট করতেছে, যে ফর্মের ডিটেলস সাবমিট করার পরে ওরা ম্যানুয়ালি ডেটাটাকে নিবে, এটাকে অ্যানালাইসিস করবে এবং সেই ডেটাটাকে ওরা ক্লায়েন্টের কাছে রিচ আউট করবে যে হেই তুমি একটা ফর্ম সাবমিট করছিলা, তো তুমি ইন্টারেস্টেড, আমরা দেখলাম, তাহলে তুমি কীভাবে কী করতে চাও, এই প্ল্যানটা তুমি সিলেক্ট করছো, তাহলে আমাদের সেট আপ ফি এটা, মানে ম্যানুয়ালি সব প্রসেস হবে। বাট যখন আপনি একটা সাস ক্রিয়েট করবেন, যেমন এইখানে ওনারা এই সিস্টেমটা বিল্ড করছে, অটো হয়ে যাবে সব। যখন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং যখন উনি ড্যাশবোর্ডে যাবেন, তখন ড্যাশবোর্ড থেকে আপনি সব কিছু অটোমেটিক করতে পারবেন, আপনার মতো করে আপনি সেট আপ করতে পারেন। আপনি একটা বট ক্রিয়েট করবেন, ওকে ক্লিক বট, মানে ক্রিয়েট বটে যখন ক্লিক করবেন তখন আপনার বটটা ক্রিয়েট হলো। এবার একটা বাটন দেওয়া আছে অ্যাড নলেজ বেস, যখন আপনি অ্যাড নলেজ বেস করবেন তখন নলেজ বেসটা অ্যাড হয়ে গেল। এখন এটার ব্যাক এন্ডে কীভাবে কাজ হয় সেটা আমরা একটু এক্সপ্লেন করি। তো এই ক্ষেত্রে আমাদের এটা ফ্রন্ট এন্ড, এখান থেকে ইউজারকে ডেটা দিল, ইউজারকে একটা কল টু অ্যাকশনের মাধ্যমে আমরা নিয়ে গেলাম আমাদের পরবর্তী যে গন্তব্য, সেটা হলো সাইন আপ পেজ, সাইন আপ বা তাদের ডিটেলসটা সাবমিট করে আমাদের এখানে মানে একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাকে আমরা সামনের দিকে নিয়ে যাব। তাকে আমরা এখানে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এবার আমরা ওকে ভেরিফিকেশনের মাধ্যমে নিয়ে গেলাম সামনে। এখন ও আমাদের ইউজার হওয়ার পরে এখানে দুইটা জিনিস, যতক্ষণ পর্যন্ত ইউজার না হবে ততক্ষণ পর্যন্ত সে এই ফ্রন্ট এন্ড এতটুকুই দেখতে পাবে। যখন সে ইউজার হয়ে গেল তখন সে ব্যাক এন্ড দেখতে পাবে। এটা শুধুমাত্র ইউজারদের জন্য, যারা লগ ইন করছে বা সাইন আপ করছে তাদের জন্য। এইখানে আপনি অনেক ডিটেলস পাবেন, অনেক কিছু পাবেন। এখানে আপনার বট ক্রিয়েটের অপশন থাকবে, বটের নলেজ বেস থাকবে, বটের চেঞ্জ থাকবে, যদি কোনো কিছু এডিট করা লাগে এডিটের অপশন থাকবে, বটকে ফাইন টিউন করার অপশন থাকবে। এইখানে আবার অনেকগুলো প্যানেল বার থাকবে যেটা দিয়ে আপনি নেভিগেট করতে পারবেন বিভিন্ন ফাংশন। আর এই প্যানেলের ভিতরে আপনার এই প্যানেলের ভিতরে আবার এই যে ডিটেলসগুলো আছে, এই ডিটেলসগুলো এখানে প্রিভিউ হবে, দেখাবে, এবং আপনি এইগুলো দেখে ক্লিক করে সব কিছু ফিক্স করবেন। অলরাইট, তো এখন এই যে সাস বিজনেসটা যেটা হচ্ছে, ম্যানুয়ালি করতে গেলে আপনার ম্যানুয়ালি সব কিছু ক্রিয়েট করে দিচ্ছেন, আপনি ফ্রন্ট এন্ড দিচ্ছেন, এখানে আপনার সাবমিট করতেছে, আপনি তার সাথে কানেক্ট করতেছেন, এরপর আবার আপনি ম্যানুয়ালি তার জন্য ধরেন N8 দিয়ে আপনি একটা অটোমেশন বিল্ড করে দিলেন, ব্যাক এন্ডে আপনি তার সেট আপ করে দিলেন, তাকে প্রোভাইড করলেন এবং সে এটা ম্যানুয়ালি পাইলো, রাইট। বাট যখন আপনি একটা সাস বিজনেস ক্রিয়েট করবেন, এই সেম প্রসেসটাই আপনি সাসে নিয়ে যাবেন, তখন আপনি কি করবেন, তখন আপনি এই যে প্রসেসটাকে এটা ম্যানুয়ালি নিয়ে যাবেন। তখন আপনি ফ্রন্ট এন্ডে আসবেন এবং এখানে যে আপনি ম্যানুয়ালি তাকে যখন আপনি ম্যানুয়ালি তাকে অ্যাড করতেছেন, তখন আপনি ম্যানুয়ালির পরিবর্তে অটোমেশনে নিয়ে যাবেন, অটোমেটিক নিয়ে যাবেন। তখন এখানে আপনি একটা ফর্ম ক্রিয়েট করবেন, যেখানে আপনি তার ডিটেলসটাকে নেবেন এবং ফর্মটাকে আপনি পাঠাবেন আপনার ডেটাবেজ আপনি যে কোনো একটা ডেটাবেজ ব্যবহার করবেন, সেই ডেটাবেজে স্টোর হওয়ার পরে ও আবার রিডাইরেক্ট করবে যে হ্যাঁ এখন আমি পাইছি এটা তুমি ড্যাশবোর্ডে চলে যাও। ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি ড্যাশবোর্ডে সব কিছু আগে থেকে প্রিডিফাইন করে রাখবেন, আপনি বাটন ক্রিয়েট করে রাখবেন যে এই বাটনে যদি ক্লিক করে, এই বাটনটা হলো বট ক্রিয়েশন বাটন, এই বাটনে যদি ক্লিক করো তাইলে তুমি ট্রিগার করো N8 মানে N8 থেকে আপনি কীভাবে এটা রান করবেন, তাইলে তুমি ট্রিগার করো N8 এই অটোমেশনটা, এটার সাথে আপনার কানেকশন এটা। তো এই বাটনের সাথে আপনি এই ওয়েব হুকটাকে ট্রিগার করলেন, এই N8 ওয়েব হুকটাকে ট্রিগার করলেন। নেক্সট একটা বাটন, এই বাটনে ক্লিক করার পরে এখানে একটা ড্যাশবোর্ড আসছে, এখানে অনেকগুলো বাটন আসছে, অনেক অপশন আসছে।
এখানে অনেকগুলো ফাংশন আছে, প্রত্যেকটা ফাংশনের সাথে আপনি একটা করে N8N এর ওয়ার্কফ্লো বিল্ড করলেন। ওই বাটনের জন্য এই ওয়ার্কফ্লোটা রান হবে, এই বাটনের জন্য এই ওয়ার্কফ্লোটা রান হবে। যখন ও নলেজ বেস অ্যাড করার বাটনে ক্লিক করবে তখন আমাদের এই ওয়ার্কফ্লোটা রান হয়ে ও নলেজ বেসটাকে নিবে এবং নলেজ বেসটাকে আমাদের র্যাগের ভিতরে সেট আপ করবে। তার মানে কি, আপনার প্রত্যেকটা বাটনের জন্য, প্রত্যেকটা অ্যাকশনের জন্য আপনি একটা একটা করে N8N সেট আপ করছেন ব্যাকএন্ড হিসেবে। কাদের জন্য? যারা কোডিং জানে না। এখন যারা কোডিং জানে তারা কি করবে? তারা এই সেম সিস্টেমটা কি এই সেমভাবেই করবে, প্রসেস সেম। এই সাস বা যে বিজনেসগুলো বলতেছি প্রসেস সেম। এখানে আমরা N8N ওকে ট্রিগার করতেছি এখানে বাটন ক্লিক করার পরে, বাট যখন প্রোগ্রামার এটা বিল্ড করবে তখন প্রোগ্রাম করবে ও এখানে বাটনের সাথে কানেক্ট করবে যেই সার্ভিসটা প্রয়োজন। এক্ষেত্রে আমরা ধরি গুগলের ফর্ম ট্রিগার হবে। গুগলের ফর্ম যদি ট্রিগার হইতে হয় তার মানে কি, আমাদের গুগলের ফর্মের সাথে কানেকশনের জন্য আমাদের একটা এপিআই লাগবে। এপিআইটা এইখানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে ও এপিআইটাকে কানেক্ট করবে। এক্ষেত্রে N8N না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এপিআই থেকে সিলেক্ট শুরু করে সব কিছু কানেক্ট হবে প্রোগ্রামের মধ্য দিয়ে, ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে গিয়ে এরপরে ও ব্যাকএন্ডে ওর সাথে কানেক্ট করে দিবে। তো মানে সেম সার্ভিসটা রিলেভেন্স এআই আছে ভাই, এটা রিলেভেন্স এআই এটা করে সেম সার্ভিসটা এইভাবে। সরি, রিলেভেন্স এআই আছে না, এটা সার্চ দেন, সেম সার্ভিসটা আপনি যেভাবে বলতেছেন না, এভাবে তারা তো এইভাবেই ব্যাকএন্ডে তারা সার্চ ক্রিয়েট করছে। রিলেভেন্স এআই যেটা, তারা এইভাবেই কাজ করে। ওকে, এরকম টুল মানে এই সার্ভিসগুলো বা এই টুলসগুলো আছে, এই tool আছে তো। আর যেটা বলতেছিলাম যে এই টুলসগুলো অনেক আছে, এটা শুধুমাত্র যে রেলেভেন্স এআই না, অনেকগুলো টুলস আছে যারা এই জিনিসগুলো করে দেয় এবং অনেকগুলো টুলস আছে যারা আপনার ফ্রন্ট এন্ডে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। যেমন এলিমেন্টর, ওয়ার্ডপ্রেসের এলিমেন্টর, যখন আপনি কোনো মডিউল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন তখন আপনি জাস্ট ভিজুয়ালি দেখেন যে আমি একটা ফর্ম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, এইখানে একটা ফর্ম ক্রিয়েট হয়ে গেল। বাট ব্যাকএন্ডে যেটা হয়, ব্যাকএন্ডে এলিমেন্টর ওই ফর্মটা ওইখানে সাবমিট করার পরে ও ব্যাকএন্ডে ফুল ফর্মের একটা কোড জেনারেট করে দেয়, যেটা প্রিডিফাইন্ড কোড। অর্থাৎ যখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন তখন ব্যাকএন্ডেও ঠিকই কোড হিসাবে কাজ করতেছে, বাট ফ্রন্ট এন্ডে আপনি জাস্ট শুধুমাত্র ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতেছেন। এরকম অনেক টুলস আছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, এবং সেগুলো আমরা শেখার চেষ্টা করবো। কারণ ফিউচারের সাথে ফিউচার প্রুফ হওয়ার জন্য আমাদের ফিউচারের সাথে তাল মিলাতে হবে, আর ফিউচার এটা চাচ্ছে। আপনি শুধুমাত্র N8N দিয়ে নিয়ার ফিউচারে সার্ভাইভ করতে পারবেন না। আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, আপনি একটা কোম্পানির জন্য কাজ করতে পারবেন, আপনি জব পাবেন, বাট নিজের কোনো প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন না। এর জন্য আপনার ফ্রন্ট এন্ড লাগবে। আর ফ্রন্ট এন্ড আমি আসলে পার্সোনালি প্রোগ্রামিং পছন্দ করি না, যার জন্য আমি প্রোগ্রামিং ছাড়া কীভাবে এটা ওভারকাম করা যায়, কীভাবে ওয়ার্ক অ্যারাউন্ড করা যায়, এটা আমি আসলে ট্রাই করতেছি। যার জন্য আমি চেষ্টা করি আমার জার্নিটাও যেন আপনারা বোঝেন বা জানেন। তো এই ছিল আসলে সাসের স্ট্রাকচার, এইভাবেই একটা সাস কাজ করে, মানে ইন সিম্পল টার্ম। এছাড়া তো অনেক এক্সপ্লেন করা যায়, অনেক ইনডেপথ এক্সপ্লেন করা যায়। তো এরপরে আমাদের কথা হলো আমাদের কি N8N দিয়ে একটা সাস বিল্ড করা উচিত? অ্যান্সার হলো ইয়েস প্লাস নো। আপনি N8N দিয়ে সাস ক্রিয়েট করতে পারবেন এবং পসিবল, এবং নো হয় তখন যখন আপনার ডেডিকেশন এটার ভিতরে বাট আপনার পিছনে ব্যাকআপ নেই, তখন এটা নো। আর যদি এখানে দুইটা টার্ম, যদি আপনি সাসের ভিতরে ডেডিকেটেড থাকেন, আপনার ব্যাকআপ আছে, আপনি সাস ক্রিয়েট করতে চাচ্ছেন, বাট আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে সেটা করবেন, সেটা আপনার পক্ষে পসিবল না, একজন ডেভেলপার হায়ার করবেন, সেটাও খুব বেশি এক্সপেন্সিভ, তখন আপনি N8N দিয়ে একটা সাস রান করলেন, সেটা দিয়ে মানি জেনারেট করলেন, এবং সেটা দিয়ে আপনি ক্যাশ ফ্লো হওয়ার পরে এরপর আপনি ব্যাকএন্ড মানে ফুললি নিয়ে যান একটা কোডিং সেকশনে, বা মানে ম্যানুয়াল কোডিং করে একটা সিস্টেম বিল্ড করেন। বাট অ্যাগেন জিনিসগুলো এক্সপেন্সিভ বিধায় আমরা আসলে নো কোড টুলসের দিকে যাচ্ছি। যারা সোলো ডেভেলপার আছে, মানে ডেভেলপার বলা উচিত না, যারা সোলো এই এনথুসিয়াস্টিক আছে, যারা এই বিষয়ে খুব বেশি আগ্রহী এবং কোডিং জানে না, তাদের জন্য কিন্তু এই টুলসগুলো। যেমন আমি কোডিং জানি না, পছন্দ করি না, বাট আমার খুব ফ্যাসিনেশন আছে, আমার একটা সাস প্রোডাক্ট বিল্ড হবে, আমি একটা সাস প্রোডাক্ট বিল্ড করবো যেখানে আমার অত বেশি মানে বাজেট নাই যেটা দিয়ে আমি করতে পারবো। এবং সবচেয়ে বড় কথা, আমি যেটা বিল্ড করতেছি আমি যদি নাই জানি, সেক্ষেত্রে আমার একজন ডেডিকেটেড লোক রাখতে হবে যে মানে প্রোগ্রামিং জানবে এবং সে আমার প্রবলেমগুলোকে শুনবে এবং সেটা ফিক্স করবে। যদি আমি সেটা ক্যাপাবেল না হই, করতে না পারি, তখন আমার সামনে একটাই অপশন, নিজে বিল্ড করা এবং যেই টুলসগুলো অ্যাভেলেবেল আছে, যেগুলো কোডিং প্রয়োজন নাই, সেইগুলো নিয়ে কাজ করা। এই জন্যই আমার মতো মানুষের সংখ্যা খুব বেশি বিধায় নো কোড টুলসগুলো খুব বেশি গ্রো করতেছে এবং নিয়ার ফিউচার আরও বেশি গ্রো করবে। কারণ স্টিল কোডিং দরকার, কোডিং ছাড়া আসলে খুবভাবে মানে স্টেবল হওয়া পসিবল না। বাট অ্যাগেন মানে নিজের যে ফ্যাসিনেশন, নিজের যে ইচ্ছা, নিজের যে প্যাশন, এটাকে পূরণ করার জন্য কোডিং শেখাও পসিবল না,
আবার ছেড়ে দেওয়া পসিবল না, তাদের জন্য এই পদ্ধতিগুলো বা নো কোড টুলসগুলো তাদের জন্য। এনিওয়েজ, তো সাস বিজনেস ক্রিয়েট করা 100% পসিবল। N8N সেই ক্যাপাবিলিটি রাখে এবং N8N দিয়ে একটা সাস বিজনেস ক্রিয়েট করা পসিবল। তো এখন আমি যেই জিনিসটা নিয়ে আগাচ্ছি সেটা হলো একটা সাস ক্রিয়েট করা, N8N প্লাস অন্য ড্র্যাগ অ্যান্ড ড্রপ নো কোড টুলস দিয়ে সাস ক্রিয়েট করা। যেই বিজনেসটা মানে যেই সাসটা ক্রিয়েট করার পরে আমার নিজের যেমন ধারণা হবে, তখন আমি আসলে আরও 2-1 জনকে শেখাতে পারবো যে এইভাবে আসলে ফুলি একটা সাস বিজনেস ক্রিয়েট করা পসিবল জাস্ট নো কোড দিয়া। এবং এখানে আপনারা বলতে পারেন তাহলে ভাইব কোডিংয়ের সমস্যা কোথায়? ভাইব কোডিংয়ের সমস্যা হলো ভাইব কোডিং আপনাকে ফুললি কন্ট্রোল দিচ্ছে না, আপনি প্রম্পটের উপরে ডিপেন্ডেন্ট। আপনি যতটুকু এক্সপ্লেন করতে পারেন ততটুকু আপনি পাচ্ছেন, বাট যখন আপনি এক্সপ্লেন করতে পারতেছেন না তখন আপনি সেটা ফিক্স করতে পারতেছেন না। আপনি টোটালি এআইয়ের উপরে ডিপেন্ডেন্ট। আপনি এআইকে বুঝাবেন, তখন এআই আপনাকে ফিক্স করে দিবে। হ্যালোসিনেশন হওয়ার সম্ভাবনা বেশি, ফ্রাস্ট্রেশন চলে আসার সম্ভাবনা বেশি। বাট যখন আমার কাছে ফুল কন্ট্রোল থাকবে, যখন আমি ওয়ার্ডপ্রেসের মতো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবো, যখন আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে সেটা আবার এডিট করতে পারবো, তখন আমি এটার ভিতরে ফুল কন্ট্রোল রাখি, তখন আমি এটাকে গ্রো করতে পারবো, তখন আমি এটাকে স্কেল করতে পারবো। যেইটা নিয়ে আমি কাজ করতেছি, আর আশা করি ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সামনে সেটার একটা ফলাফল দেখাইতে পারবো। তো এই ছিল আসলে বেসিক আলোচনা। এছাড়া আমাদের আর কি নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, ওকে, আসলে আমাদের বোধহয় আলোচনা এখানে কমপ্লিট। যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সে বিষয়ে এখন আসি। আপনাদের এখানে কার কি আইডিয়া আছে কিভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি? কারো কোনো আইডিয়া নেই? ওকে, তো আসলে এমরি শরীফুল ইসলাম ভাই, আসলে আমরা ক্লোজ করব, বাট ক্লোজ করার আগে কারো কোনো প্রশ্ন বা কারো কোনো আইডিয়া যেটা আমরা শিখতে পারি এগুলো থাকলে একটু বলুন কাইন্ডলি, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা ভাইয়া করব। আমি একটা ভয়েস এআই এর কথা ভাবতেছিলাম। এটা হলো আমাদের স্পেশালি ধরেন যে টেকওয়ে বিজনেস গুলোতে, আমাদের ইউকেতে প্রচুর টেকওয়ে বিজনেস আছে যারা মনে করেন যে 5টা থেকে 6টা বা 11টা পর্যন্ত কল রিসিভ করে, তো 2-3টা লোক কাজ করে, মানে 2-3টা ফোন সেট করে। আমি জানি এটা। তো এইটা যদি এআই দ্বারা বা কোনোভাবে এটাকে যদি আমরা করতে পারি, এই মার্কেটটাকে ধরতে পারি যে ওর তো ওইখানে 50টা মেনু আছে, বা ধরেন যে একটা লোক যদি কাস্টম ফুডও চায়, সে জাস্ট বুঝে ওকে সাজেস্ট করলো বা যেইটাই ও অর্ডার করলো ওইটা সে ট্যাগ হিসাবে দিয়ে দিল যে নাম্বার 7 সাথে ধরেন এক্সট্রা হট, বা নাম্বার 8 মাইল্ড, বা নাম্বার 10 পিৎজা উইথ এক্সট্রা সুইট কর্ন। সো এই ধরনের একটা যদি করা যেত ভাইয়া, তাহলে এইটা মানে খুব ভালো একটা করা যেত যে ওদেরকে আমরা ফ্রি দিতাম যে ঠিক আছে তুমি ইউজ করো, তোমার 3 জনের স্যালারি যদি আমি বাঁচাইতে পারি তাহলে তুমি আমাকে মাসে অ্যাটলিস্ট একজনের হাফ দিও। সো আই থিঙ্ক এই যে জিনিসটা আপনি বললেন, এই জিনিসটা নিয়েই আমি আগাচ্ছি, এই জিনিসটা নিয়ে আমি কাজ করতেছি। এক্ষেত্রে আমাদের এখন যতটুকু পর্যন্ত আমরা আগাইছি সেটা হলো, এখন ও আউটবাউন্ড কল করতে পারে। আউটবাউন্ড কল করে আমাদের বিজনেস সম্পর্কে ওকে আমরা প্রম্পট দিছি এভাবে যে তোমার লাস্ট গোল, এন্ড গোল হলো যে তুমি মিটিং বুক করাবা, মিটিং বুক পর্যন্ত নিয়ে যাবা, আস্তে আস্তে ওকে পুশ করবা, বাট ডোন্ট বি পুশে, পুশ না করে পুশ করার দিকে নিয়ে যাবা, আস্তে আস্তে কনভারসেশনটা এইভাবে ফ্লো করবা। তো এটা আউটবাউন্ডের ক্ষেত্রে। এরপর আউটবাউন্ড কলের ভিতরে যখন কলে থাকবে তখন ও মিটিং বুক করতে পারবে, মিটিং ক্যান্সেল করতে পারবে, মিটিং আপডেট করতে পারবে, সিআরএমে ডেটা আপডেট করতে পারবে, মানে যত কিছু প্রয়োজন একটা কলে থাকা অবস্থা একটা ক্লায়েন্ট ক্লোজ করা ক্ষেত্রে, মানে মিটিং বুক করা বা মিটিং পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষেত্রে যত টুলস দরকার, যত সিআরএম কানেকশন দরকার সব আউটবাউন্ডের ক্ষেত্রে কমপ্লিট। এখন ইনবাউন্ডের ক্ষেত্রে যেটা আমাদের চলছে সেটা হলো, যখন কোনো ইনবাউন্ড কল আসবে তো সেটা আমাদের প্রথম আমাদের ডাটাবেস থেকে ডেটা চেক করবে যে এই কলটা বা এই নাম্বারটা আমাদের ডেটাবেসে আছে কিনা। যদি ডেটাবেসে থাকে তাহলে সেই ডেটাটা পুল করবে, নাম থেকে শুরু করে ইমেল অ্যাড্রেস সব পুল করবে, পুল করে ও জাস্ট অ্যানালাইসিস করবে যে এর আগে প্রবলেম কী ছিল এবং সেই প্রবলেম অনুযায়ী এজেন্ট ওর সাথে কথা বলবে। দেখো তুমি তো লাস্ট টাইম আমাদের সাথে এই বিষয়ে কাজ করছিলা বা এই প্রবলেম নিয়ে আলোচনা হচ্ছিল, তো সেটা কত দূর, এরপরে মানে কনভারসেশনটা ফলো করবে নেক্সট মিটিংয়ের জন্য বা তাকে মিটিং বুক করার ক্ষেত্রে। এটার সাথে আমাদের যে টুলসটা আছে সেটা হলো, অনেক সময় কল যখন মিস হয়ে যাবে, আউটবাউন্ড কল আমরা রান করছি, আউটবাউন্ড কল সে মিস করছে, ধরতে পারে না, তখন তাকে আমরা একটা SMS ট্রিগার করব যে
কল মিস হয়ে গেছে, ওকে নো প্রবলেম, বাট তুমি এখানে আমাদের কল করতে পারো, বাট তুমি যদি ওকে থাকো তাহলে আমি আবার তোমাকে 10 মিনিট পরে কল করতে পারি, তুমি কি ফ্রি? যখন ফ্রি আমাকে জানাও। যখন আবার ফিরতি মেসেজ দিবে বা কল করবে তখন ইনবাউন্ড এজেন্ট রিসিভ করবে, যদি SMS করে তাহলে SMS ইনবাউন্ড ওকে রিসিভ করবে, অ্যানালিসিস করবে এবং কল ট্রিগার করবে। এছাড়াও মানে এগুলোর সাথে মানে একটা জিনিস বিল্ড করতে গেলে হয় কি, যখন আমরা ভয়েসের আউটবাউন্ড শুরু করলাম তখন আউটবাউন্ডের সাথে আরও অনেকগুলো জিনিস জড়াই পড়লো, কারণ এগুলো এটার সাথে জড়িত, এটার সাথে এটা আসতে হবে, নাহলে ফুললি ক্যাপাবেল না। এরপরে হোয়াটসঅ্যাপ এজেন্ট, যদি সামহাও সে মিটিং বুক না করে তাহলে আমাদের এজেন্টের কাছে একটা নোটিফিকেশন যাবে যে ব্যাকএন্ডে থাকবে, সে একজন তো মানুষ থাকবে যে এটা মেনটেন করবে, তার কাছে নোটিফিকেশন দেবে হেই একজনে মিটিং বুক করে নাই বাট তার সাথে এই কনভারসেশন রয়েছে, কনভারসেশন ডিটেল এটা, সামারি এটা। তখন সে আবার ম্যানুয়ালি তাকে রিচ আউট করবে যে হেই তুমি কথা বলছিলা বাট প্রবলেম কি, কেন মিটিং বুক করলো না। এরপরে যদি আমাদের মিটিং এরপরও বুক না হয় তাইলে ওকে আবার ফলো আপ শুরু করবে হোয়াটসঅ্যাপে প্লাস ওর SMS-এ। তো ফুললি ক্যাপাবেল একটা বিজনেস, ফুললি ক্যাপাবেল একটা সিস্টেম, অনেক কমপ্লেক্স, অনেকগুলো ওয়ার্কফ্লো অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং এটা শুধুমাত্র এখন পর্যন্ত গোহাই লেভেলের সাথে কানেক্টেড। তো যদি এটা গোহাই লেভেল থেকে ট্রান্সফার করে অন্য কোনো CRM-এর সাথে কানেক্ট করি তখন ফুললি সিস্টেমটা আবার ওইভাবে বিল্ড করতে হবে। তো জিনিসটা আসলে খুব বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে কমপ্লেক্স হবে। আর আশা করি আমাদের ফ্রন্ট এন্ড মানে ড্যাশবোর্ডও দিতে হবে ইউজারকে, কারণ যদি ড্যাশবোর্ড না দিই, যেমন আপনি যেটা বলেন এই বিজনেসকে আমি যদি শুধুমাত্র অটোমেশন দিয়ে সেট আপ করে দিই, উনি নিবে এবং $500-1000 মান্থলি চার্জ করলে উনি $500 সার্ভিস চার্জ দিয়ে থাকবে, দ্যাটস পসিবল। কিন্তু হাই টিকিট চার্জ করতে গেলে, হাই টিকিট ক্লায়েন্ট ক্লোজ করতে গেলে আমাদের একটা ফ্রন্ট এন্ড লাগবে যেখানে ইউজার তার মানে ডাইনামিক ডেটাগুলো ওখানে দেখবে, সে চাইলে কল জেনারেট করতে পারবে ওখান থেকে ড্যাশবোর্ড থেকে, সে চাইলে একটা ইউজারের টোটাল ডিটেলস স্ক্রিপ্ট করতে পারবে। মানে ফুললি একটা ড্যাশবোর্ড না থাকলে আসলে হাই টিকিট ক্লায়েন্ট ক্লোজ করা পসিবল না। তো এই জন্য ফ্রন্ট এন্ড নিয়েও আমরা খুব শীঘ্রই কাজ করব। অ্যাগেন খুব বেশি বিজি এই জন্য আসলে স্লো হয়ে যাচ্ছি, বাট এটার প্ল্যান ছিল আরও 5 মাস আগে থেকে, যে ভয়েস এজেন্ট তখন কেবল মানে মার্কেটে আসছে, বাপিও তখন খুব নতুন, বাপি তেমন ফাংশনালিটি নিয়ে আসে না, বাট ওরা রেগুলারলি আপডেট করতেছে। এবার ওপেনএআইয়ের যে রিয়েল টাইম API এটাও তখন আসে নাই, এরপরে অন্যান্য টুলসগুলো খুব বেশি আপডেট হয় নাই, বাট এখন প্রত্যেক দিন আপডেট হচ্ছে সিস্টেম, প্রত্যেক দিন প্রত্যেকটা কোম্পানি তাদের সিস্টেমকে আপডেট করতেছে, আপডেট দিচ্ছে প্রত্যেক দিন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোম্পানি তাদের মধ্যে অন্য সার্ভিসগুলো ইন্টিগ্রেট করতেছে। এটা আসলে মানে অ্যাডাপ্ট করাটাই খুব বেশি ইম্পসিবল, যে প্রত্যেক দিন এত AI আসতেছে, প্রত্যেক দিন AI এর ঝড় হচ্ছে, তো স্টিল ট্রাইং টু ফিগার ইট আউট। ভাইয়া আপনার তো যেহেতু আমরা তো লার্নার, আপনি তো এখানে ধরেন যে মোর হেড টিচার, এইখানে কি কোনো প্ল্যাটফর্ম বা কোনো জায়গা আছে যেখানে ধরেন যে অটো আমরা অ্যাটলিস্ট সার্চ করতে পারি, যেমন আপনি একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করছেন বাট এটা দিয়ে রাখছেন, যেমন আপনি প্লাগ ইনের মতো, যে ধরেন যে বয়েজের একটা ওয়ার্কফ্লো একজন ক্রিয়েট করছে, ও দিছে, আমরা সবাই ইচ্ছা করলে ইউজও করতে পারি বা কেউ কিনতেও পারে বা ফ্রিলিও ডাউনলোড করতে পারে, এরকম কি কোনো ওয়েবসাইট বা লিঙ্ক আপ আছে নাকি? হ্যাঁ অবশ্যই, আপনি N8N এর নিজেদের ওয়েবসাইটে যদি যান তাহলে এখানে আপনি অনেক পাবেন, যেমন N8N টেমপ্লেট লিখে যদি সার্চ দেন, এখানে অলরেডি আমি যখন শুরু করছি তখন ওদের টেমপ্লেট ছিল 700, তো এই 1 বছরের ভিতরে প্রায় 38-29টা ওয়ার্কফ্লো চলে আসছে। এটা প্র্যাকটিস পারপাসের জন্য বেটার, বাট অ্যাগেন এটার ভিতরে অনেক ওয়ার্কফ্লো আছে যেগুলো খুবই পাওয়ারফুল এবং অনেক কাজের। বাট অ্যাগেন মনে রাখতে হবে আপনি এই জিনিসগুলো দিয়ে শিখতে পারবেন, কিন্তু নিজের জন্য সেল করার জন্য আসলে তেমন একটা ইউজফুল না, কারণ প্রত্যেকটা বিজনেস তাদের স্পেশাল নিড থাকে, প্রত্যেকটা বিজনেস তাদের স্পেশাল রিকোয়ারমেন্ট আছে, যে আমি এটার সাথে এটা চাচ্ছি। যেই ওয়ার্কফ্লোটা আপনি ডাউনলোড করছেন ওইটা দিয়ে আপনি শিখতে পারবেন যে এই জিনিসটা এইভাবে কাজ করে, ওইটার সাথে আপনি ইন্টিগ্রেট করতে হবে। ধরেন আপনার একটা সিস্টেম আপনি ডাউনলোড করলেন, সেল সিস্টেম বা একটা ভয়েস এজেন্টই আপনি ডাউনলোড করলেন, আর যেটা দিয়ে আউটবাউন্ড হয়। এখন এটা তো আপনার জানতে হবে যে এই সিস্টেমটাকে আমি মডিফাই করব কিভাবে, আমার ক্লায়েন্টের জন্য আমি কিভাবে দিব, অথবা ক্লায়েন্ট যদি এটার সাথে কোনো কিছু অ্যাড করতে চায় তাহলে আমি কিভাবে এটা অ্যাড করব, যদি এটার থেকে কোনো কিছু সাবট্রাক্ট করতে চায় তাহলে আমি এটার সাথে কিভাবে সেটা রিমুভ করে দেবো। তো এটা না জানলে তো আপনি এটা করতে পারবেন না, জানাটা জরুরি। এরপর আপনি জাস্ট সংক্ষেপ করার জন্য, সিম্পলিফাই করার জন্য একটা এজেন্ট বিল করতে আপনার 3 দিন সময় লাগবে, বাট আপনি এটা অনলাইন থেকে $15 কিনেন, $10 কিনেন, বা কেউ দিয়ে রাখছে, আপনি ডাউনলোড করে জাস্ট মডিফাই করে আপনার কথা সেল করলেন। মডিফাই করার দক্ষতা থাকতে হবে। আচ্ছা আচ্ছা, জি জি অবশ্যই। ওকে, তো
আমরা আসলে তাহলে ক্লোজ করে দিই আজকে। আমাদের তো অনেক আলোচনা করলাম। আম, তবে নেক্সট উইকে একটু বলে নিই, নেক্সট উইকে আমরা আবার যখন মিটিং করব তখন অবশ্যই আপনাদের কিছু জেনারেলাইজড কোশ্চেন যেগুলো আপনারা করবেন এগুলো নোট করে রাখুন, যেগুলো আমাদের নিজেদের গ্রোথ প্লাস শেখার ক্ষেত্রে সবার জন্য হেল্প হবে। এই প্রশ্নগুলো যখন যার মাথায় আসবে একটু প্লিজ নোট করে রাখুন, কারণ ভুলে যাওয়া আমাদের স্বভাব, ভুলে যাই, যার জন্য নোট করে রাখুন এবং সেই বিষয়গুলো না আমাদের আলোচনা করলে আমাদের আলোচনাটা বেশি ফলপ্রসূ হবে। আমরা এই আলোচনার মধ্যে দিয়ে আসলে শিখতে পারবো। আমি চাই না আমি একা একা বকবক করি, এই যেমন আজকে এই মারুফ ভাই অনেক কথা বললো, এরকম চাই সবাই একটু একটু করে তাদের নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করুক এবং সেটা দিয়ে আমরা সবাই শিখি। যেহেতু আমাদের জার্নিটা কন্টিনিউয়াস, আমরা তো একদিন লাইভ করে শেষ করে দিলাম বা কোর্সের শেষে আমাদের আর যোগাযোগ নাই যে যার পথে, এরকম না। যেহেতু আমরা একসাথে গ্রো করতেছি, এক্ষেত্রে আমার মনে হয় নিজেদের জার্নিগুলো শেয়ার করাটা খুব বেশি ভালো হবে সবার জন্যই। আপনি একটা ভুল করলেও সেটা আমাদের জন্য শেখার আছে। তো ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকুন, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আর এছাড়া আমাদের কমিউনিটিতে সবাই পোস্ট করুন। পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি আসলে অনেক সময় আনঅ্যাভেলেবেল থাকি, তো আই থিঙ্ক আপনারা হোয়াটসঅ্যাপে কল না দিয়ে যদি কমিউনিটিতে পোস্ট করেন সেক্ষেত্রে সেটা বেটার হবে, কারণ কমিউনিটি পোস্টগুলো আমি 1-2 ঘন্টা পরেই চেক করি। নতুন কোনো পোস্ট আসলে ওইটার ভিতরে লুম দরকার হলে লুম ক্রিয়েট করে সেন্ড করি, অথবা জাস্ট আমাদের যে জেনারেলাইজড কোশ্চেন হলে সেটা আমরা ওইভাবে অ্যান্সার করি। তো হোপফুলি ওইভাবে আমরা করব এবং একটু প্রফেশনাল হওয়ার চেষ্টা করবো। যেহেতু কমিউনিটিতে আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমরা বাংলায় লিখতে পারি, বাংলা আমাদের মাতৃভাষা, আমরা বাংলায় লিখি না তার মানে এই না আমরা মাতৃভাষা থেকে অপমান করতেছি, এটা না। আমাদের উদ্দেশ্য যেহেতু আমরা ইন্টারন্যাশনালি কাজ করব, তাহলে আমাদের শুরু থেকেই ইন্টারন্যাশনাল কোয়ালিটিতে আমরা নিজেদের ডেভেলপ করব। আর এই ডেভেলপটা আসলে একদিনে পসিবল না। আপনি এখন ইংরেজিতে কথা বলতে গেলে আপনি আমি কেমন আছি এটা মাথায় আগে ক্যালকুলেশন করবেন, আর এরপরে আপনি এটাকে ওয়ার্ড বাই ওয়ার্ড সাজাবেন, এরপরে আপনি বলবেন। বাট জিনিসটা যখন আপনি প্রত্যেক দিন করবেন, প্রত্যেক দিন লিখবেন, প্রত্যেক দিন এটাকে মানে বারবার প্র্যাকটিস করবেন, তখন আপনার জন্য এটা ইজি হয়ে যাবে। আপনার ব্রেন খুব দ্রুত কাজ করবে, ব্রেন খুব দ্রুত চিন্তা করতে পারবে। যেমন স্বাভাবিকত যারা গেম খেলে, কম্পিউটার পিসি গেম খেলে, তাদের একটা অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে তারা কম সময় নেয়, তারা দ্রুত অ্যাকশন নিতে পারে, কারণ তারা ওই গেমের ভিতরে অল্প সময়ের ভিতরে একটা অ্যাকশন নেওয়ার করে, মানে চেষ্টা করে এবং অ্যাকশন নেয়। মানে তাদের মাথার ভিতরে ওইভাবে একটা টেন্ডেন্সি চলে আসে দ্রুত অ্যাকশন নিতে হবে। সবসময় যে ভালো তা না, বাট চিন্তা করার ক্যাপাবিলিটি তাদের বেড়ে যায়। এইভাবে আমরা যদি রেগুলারলি প্র্যাকটিস করি তাহলে আমাদের চিন্তার ক্যাপাবিলিটি বেড়ে যাবে। এই যে ভাই ইউকেতে থাকে, উনিও ওনার স্টোরি শেয়ার করতে পারে যে যখন শুরুতে ইউকেতে গেছিলো তখন ইংরেজির জন্য ওনারও প্রবলেম হয়েছিল, বাট এখন অনেক ইজি হয়ে গেছে, কারণ রেগুলারলি প্রত্যেকদিন সকাল থেকে রাত পর্যন্ত ওনার ইংরেজিতে কথা বলতে হয়, কমিউনিকেশন করতে হয়, এছাড়া উনি চলতে পারবে না। এই জন্য না ভাই, আমি 96-এ সাইপ্রাস আসছিলাম, ওইখানে শুধু ইউনিভার্সিটিতে ইংলিশ, সারা জায়গায় গ্রিক। তো আমার হলো, আমি কিন্তু লার্নিং মানে বাবার থেকে 1 টাকাও আনি নাই। বাবা যেই টাকা দিছিল 1,20,000, ওনারে হয়তো আমি 150 গুণ ফেরত দিছি। তো ইটস এ টেরিবল লাইফ ভাই। লাইক এক জীবনে আমি এখন হয়তো বা আল্লাহ বাড়ি গাড়ি এগুলো দিছে, এক জীবনে জুতাও গালি করছি ভাই। ভাই আমি আসলে মানে খুবই ইমপ্রেসড হচ্ছি এবং আমার মনে হয় আপনারা নিয়ে একটা এপিসোড করা হচ্ছে। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আমরা একটা ইউটিউব কলাপ করতে পারি, যেখানে আপনি আপনার স্টোরি যদি শেয়ার করেন। আই হোপ মানে ইনশাআল্লাহ ভাই, কেন না, একটা পডকাস্ট আসলে দরকার আমাদের স্টোরি নিয়ে পডকাস্ট। আমরা অলরেডি তো একটা মানে লাইভ সেশন বলবো, তারপরে আবার আপনি বলবেন যে বিদেশে এরকম, বিদেশে ওই সাইপ্রাসে কাজ করা ইল্লিগাল ভাই, বুঝছেন। আর আপনি দেখেন সারা হোয়াইট বোর্ডের মধ্যে একটা কালো ডট দিবেন, সবার নজর গিয়ে কিন্তু কালো ডটে পড়বে, তাই না? জিজ্ঞেস করবেন কি দেখো, বলবে যে ডট। আমি হইলো কালো চামড়া আর ওরা হইলো সাদা। 5,000 মানুষের মাঝখানে আমি দাঁড়ায় আছি, পুলিশ এসে আমার গাড়ি ধরে। কমন জিনিস। 19 বার দৌড়াইছি, একবার হাত করাতে নিয়েও গেছে। তো যাই হোক, আল্লাহ বাঁচায় আনছে ভাই। সো ইজ লাইক টেরিবল লাইফ। তারপর সাইপ্রাস থেকে এইখানে আসছি, ধরেন যে ভিসা দাঁড়াইছিলাম, সব তো শেষ। আপনি তো জানেন বাংলাদেশের কাগজপত্র সবই ভুয়া, যা আমার বাপের 50 কোটি টাকা আছে, ওই আলুর স্টোরেজ আছে, এই আছে, সব কথা শেষ। ভিসা অফিসার 45 মিনিট ইন্টারভিউর পরে জিজ্ঞেস করতেছে, আচ্ছা বুঝলাম তুমি অনেক রিচ, কিন্তু এই 4 বছরে একবারও দেশে গেল না, এটার কারণটা কি বলেন ভাই? তখন একটা মনে পড়ছে, আমার এক ফ্রেন্ড আছিল তৌফিক জলিল নাম, ওর বাবা ছিল মেঘনা পেট্রোলিয়ামের ডাইরেক্টর। সে প্রতি 2 মাস পর আসতো, ওই আন্টি আর উনি।
তো ওনার ছেলেটা আবার হইলো ফেন্সিডিল খাইতো, তাই আমারা এসে বারবার বলতো মারুফ ওরে একটু যেভাবে হোক মানুষ টানুষ করেও সাথে রাখো, এই অবস্থা। তো ওর বাবা মার সাথে আমার অনেক ছবি আছে। তা পট করে আমি বললাম যে আমি কিভাবে হোমসিক হব, আমার বাবা মা 3 মাস পর পর আমারে দেখতে আসে। What a story. এরপরে ভাই ও জানেন তো ভিসা, ইংল্যান্ডের ভিসা তখন ছিল হইলো মানে কি বলবো এটারে, ভেরি টাফ। মানে 50 জন দাঁড়াইছি, আমরা মাত্র 4 জন ভিসা পাইছি। এই ভিসা নিয়ে আইলাম। কত সালে ইংল্যান্ডে আসছেন, কত সালে ইউকে তে গেছেন? ইউকেতে আসছে হলো 2000 এ ভাই। আর তার মানে অলমোস্ট 25 বছর এক্সপেন্ড করতেছেন ইউকে তে। তাহলে আপনাদের জি, জি। ইউকে অ্যাকসেন্ট আপনার চলে আসছে, তাই না? এখন আপনি আমারে যার সাথে দিবেন তার অ্যাকসেন্ট আমার আসে। আপনি ইংলিশের সাথে কথা বললে ইংলিশ অ্যাকসেন্ট, পাকির সাথে বললে উর্দু, ও জানে না যে আমি বাঙালি। Wow. ইন্ডিয়ানের সাথে বললে হিন্দি, আপনার সাথে বাংলা। আর সিলেটি কিন্তু আছে আমাদের এখানে প্রচুর। আর সিলেটি যদি আপনি শোনেন আপনি বুঝবেন না। সিলেটি এবং চিটাগাং এই দুইটা ভাষা মানে কমপ্লিটলি ডিফারেন্ট ভাই, বাংলা না। মানে ও দুইটা চিটাগাংয়ের লোক আপনার সামনে আলাপ করলে আপনি একেবারে 0% কিছু বুঝবেন না। চিটাগাং এর কেউ কি আছে এখানে আমাদের সাথে এখন? ভাই রে ভাই, ওরা এমনি শরীফুল ইসলাম। একজন আরেকজনের ভালো মানে ভালো আছেন বলে বদ্দা গম আসেননি। আসসালামু আলাইকুম বস। বস আমি চট্টগ্রাম থেকে। বা আপনাদের নিয়ে আমাদের একটা ইয়ে হইলো, আপনারা 2 চট্টগ্রামের লোক কথা কইলে জীবনে বোঝা যায় না ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ আমি এগুলো শুনে শুনে হাসতেছি, খুব হাসতেছি। তো এই হলো ভাই, মানে আমার লাইফ হইলো ভেরি ডিফিকাল্ট ভাই, বুঝছেন। আমি মধ্যবিত্ত কেরানি ঘরের ছেলে, বাট ইনশাআল্লাহ এখন আমাদের বললাম না যে বাবারে 100 গুণের বেশি ফেরত দেওয়া হয়েছে। আর ফার্স্ট টাইম আমি দেশে গেছিলাম আফটার 10 ইয়ার্স। মানে আমার একটা ইয়া ছিল যে আমি এস্টাবলিশড হবো, ঢাকায় একটা জায়গা কিনবো, বাড়ি করব, এরপরে যাব বিয়ে শাদী করবো। ভাই আপনি So, আমার it's- কমিউনিটিতে কিভাবে জয়েন করলেন একটু শুনি, আসলে শুনতে খুব ইচ্ছে করতেছে। ভাই ইউটিউবে আমি অটোমেশন খুঁজতেছিলাম, বুঝছেন। আমি মেইনলি তো ভিওআইপির কাজ করি, আপনারা তো বলছি যে ভয়েস ওভার ইন্টারনেট, এটার একটা হোলসেল বিজনেস আমি করি। তো এক সময় আমার অনেক বড় বিজনেস ছিল, এখন আর নাই। তো আমি মাঝখানে ধরেন যে চাকরিও করার চেষ্টা করছি, কিন্তু চাকরি হলো কি জানেন, ওই যে আছে না যে সারা জীবন বিজনেস করছেন, এখন চাকরিতে ভালো লাগে না। একটা স্কুলে আইটি সাপোর্ট জব 3 মাস করে ছেড়ে দিছি। তারপরে চিন্তা করলাম যে এই যে টেকওয়ে গুলা বা আমার যে কমিউনিটি বা এইগুলাতে আমি এই মানে এই সার্ভিসটা বিক্রি করব। তো অটোমেশন খুঁজতেছি, বাংলায় খুঁজলাম, বাংলায় খুঁজে কি ইনসেপ্টেড বিডি নাকি একটা পাইলাম, কিন্তু কয়েকটা লেকচার দেখার পরে ভালো লাগলো না। তারপরে যাই হোক, এটা ইউটিউব অ্যালগোরিদম, আপনার ভিডিওটা হঠাৎ করে একদিন আমার এখানে আসলো, আমি দেখলাম আপনার কথা বলার স্টাইলটা দেখেই মানে সাথে সাথে আমি চিন্তা করছি যে আমি জয়েন করবো। না গো অ্যাওয়ে প্লিজ। যাক আলহামদুলিল্লাহ। আসলে ইউটিউবে আমার আরেকটু কি বলে একটু বেশি ভিডিও দেওয়া উচিত। আর ইউটিউবে খুব বেশি ভ্যালু দিতে পারি নাই। আমার মনে হয় ইউটিউব ফ্রি রিসোর্সগুলো আরও একটু বেশি ভ্যালু দেওয়া উচিত, কারণ অনেক ডেডিকেটেড ছেলেপান আছে আমার কাছে, অনেকেই রিচ আউট করে, প্রত্যেকদিন রিচ আউট করে, ভাই আসলে অতটা টাকা নাই যে জয়েন করবো, মানে ডিসকাউন্ট করা যায় কিনা। ওদের জন্য ডিসকাউন্ট তো দিচ্ছি, বাট অনেকে আছে তারপরে জয়েন করতে পারে না। তো আমার আসলে ইউটিউব রিসোর্সগুলো আর একটু বের করতে হবে, আর একটু বাড়াইতে হবে। এগেন আমার ফার্স্ট প্রায়োরিটি আপনাদের কমিউনিটিতে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এরপর আমার ইউটিউব রিসোর্সগুলো ক্রিয়েট করা। লাস্ট 5-6 দিনে ইউটিউব ভিডিও আপলোড করা হয় নাই, করতে পারি নাই, পসিবল হয়নি। আপনাদের কমিউনিটির জন্য কাজ করা প্লাস কমিউনিটি সাপোর্ট, প্রত্যেক দিন 2-3 বার চেক করা, কেউ কোনো প্রবলেম পড়লো কিনা সেটা অ্যান্সার করা, সার্ভারগুলো মাঝে মাঝে ঝামেলা হয় সেই সার্ভারগুলো সেট আপ করে দেওয়া। তো এই বিষয়গুলো নিয়ে একটু ব্যস্ত। এরপর আবার নিজেদের সার্ভিসটা যেটা আছে ওটা নেক্সট উইকে লঞ্চ করতে হবে, ওটা নিয়েও মানে অলমোস্ট 70% ডান, বাকি 30% আছে। বাট কমপ্লেক্স একটা ইরোর, সেদিনকে বলছিলাম না, একটা ইরোরে 3 দিন পার হয়ে গেছে, একটা ইরোর ফিক্স করতে প্রবলেম হয়ে গেছে, খুব ঝামেলা হয়ে গেছে। তো জিনিসগুলো কমপ্লেক্স, অনেক কমপ্লেক্স, আবার অনেক সহজ, যারা একটু মাথার মধ্যে নিতে পারে। দেখেন ভিডিও শুরুতে, কোর্সের শুরুতে এই কথাটা কিন্তু বলছিলাম যে এই জিনিসটা আপনার পুরোটা মাথার মধ্যে নিতে হবে। আপনি যখন কোনো অটোমেশন নিয়ে চিন্তা করবেন যে আমি এই সিস্টেমটা বিল্ড করবো আর এইটা এই প্রবলেম সলভ করবে, তখন শুরুতেই আপনার জানতে হবে যে আপনি কোথায় গিয়ে থামবেন। যখন আপনি এলোমেলোভাবে হাঁটবেন তখন আপনি মানে পথ হারাই ফেলবেন, শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারবেন না। তো আগে আপনার গোল ফিক্স করতে হবে যে আমার এখান থেকে আমি এখানে গিয়ে শেষ করব, আমার এইখানে এন্ড গোল, এটা মাঝখানে যা অ্যাড করতে হবে, মাঝখানে যেভাবে আমার ওইখানে যেতে হয় আমার যেতে হবে।
তো ওই সেম ভাবে বরিশাল থেকে রওনা দিয়েছি, ঢাকা আসবো। কিভাবে আসবো? যদি লঞ্চ বন্ধ থাকে তাহলে আমার ঘুরে আসতে হবে, লঞ্চ খোলা থাকলে লঞ্চে আসবো, যদি বাস বন্ধ থাকে তাহলে ট্রেনে আসবো। মানে আমার ওয়ে ফিগার আউট করতে হবে, বাট আমার যেতে হবে ঢাকাতে, সেম জিনিস। তো আমাদের এই টুলসগুলো শেখাই শেষ কথা না, টুলসগুলোর সাথে কম্বাইন করে আমাদের লজিক্যালি এটাকে বিল্ড করা এবং একটা প্রবলেম সলভ করাই আমাদের উদ্দেশ্য। এবং এই প্রবলেম সলভ করার জন্যই আমাদের টাকা দেয়, আমাদের ডলার দেয়, আমাদের হায়ার করবে, আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবো। এনিওয়েজ, আসলে খুবই ভালো লাগে আপনাদের সাথে কথাবার্তা বলার পরে। জি অবশ্যই ভাইয়া, এই যে আপনি যেটা বলছেন না প্রবলেম সলভ, কারণ কেউ কিন্তু, যেমন আমি কোনো এমপ্লয়ি রাখি না বা আমারে কেউ এমপ্লয়ি নিবে না যে তার দরকার বা তার অফিসে আমি যে কাজ করব, তার প্রবলেম আমি কতটা, তার জন্য আমি কি আর্ন করতে পারতেছি, এইটার জন্য সে নিবে। রাইট। আপনি স্কলার, আপনি ব্রিলিয়ান্ট, আপনি জানেন, ডাজন্ট ম্যাটার। ওই যে আসে না, আমরা বাংলাদেশের একটা ইন্টেনশন হলো, ভাই আমি বুয়েট থেকে পাশ করছি, এইচএসসি তে 6টা এ পাইছি, রাইট। এইচএসসি তে 5টা এ পাইছি, আমার বাবা এমপি ছিল। এগুলো যখন শোনা হয়, ওরে মানে চা খাইতেও ডাকা যায় না, যে না তুই এখন পর্যন্ত ওর বাঙালি স্মেল যায় না গায়ে থেকে। ভাই এটারে আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হলো আমাদের এই টেন্ডেন্সিটা থেকে বের হইতে হবে। আমাদের এই ট্রেন্ডিং যে একটা টপিক, যে আমি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট, আমি এইখানে পড়বো। ভাই তুমি কোথায় পড়বা? দিন শেষে গিয়া তুমি যদি কারো প্রবলেম সলভ করতে না পারো, তুমি যদি দিন শেষে গিয়া কোনো কিছু বিল্ড করতে না পারো, তুমি দিন শেষে গিয়া কোনো কিছু যদি করতে না পারো, তাহলে এটা ম্যাটার করে না তুমি বুয়েট থেকে আসলা না কোন জায়গা থেকে আসলা। আমি একাডেমিক দিক থেকে আমি বলতে গেলে এসএসসি পাস। আমি ডিপ্লোমা পড়াশোনা করছি, বাট ডিপ্লোমাটা আমার পুরোপুরি কমপ্লিট হয় নাই, আমি নিজের জিদে কমপ্লিট করি নাই। 7ম সেমিস্টার 8ম সেমিস্টারে গিয়ে যখন আমি ফাইনাল পরীক্ষা দিলাম, আমি একটা সাবজেক্টে ফেল করলাম, ফাইনাল ইয়ারে ফেল করলাম। পরে আমার আসলে মানে নিজের প্রতি খুব ঘৃণা প্লাস রাগ উঠলো যে আমি তো ফেল করার মতো মানুষ না, আমি কেন ফেল করলাম? আসলে দোষ আমার, কারণ আমি পরীক্ষার আগের দিন একদিন পরে পরীক্ষা দিয়েছি, প্রত্যেকটা সেমিস্টার আমি পাশ করছি, লাস্টের সেমিস্টারে আমি পাশ করতে পারিনি একদিন পরে, এই জন্য আমার রাগ হয়েছে। বাট এটা রাগ হওয়া উচিত না, কিন্তু হয়েছে কারণ আমি নিজের প্রতি ফ্রাস্ট্রেটেড যে আমি তো এরকম না, আমি কেন ফেল করবো? পড়াশোনা আমি ছেড়ে দিছি। বাট আমি মানে আমাকে অনেকে বলতো বা টিচ করতো এরকম, মানে বলতে গেলে এরকমই যে তুমি তো অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলা, অনেক ভালো ছিল পড়াশোনায়, বাট তোমার লাইফটা তো শেষ হয়ে গেল। আমি বললাম ভাই, একটা পিস অফ পেপার ক্যান নট ডিসাইড ইউর ফিউচার। তুমি যদি একটা পেপারকে মনে করো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়েছি, তার মানে আমি একটা হয়ে গেলাম, এটা তোমার চিন্তা ভুল। আমি ছোটোবেলাতেই এভাবে চিন্তা করতাম যে একটা পেপার আমার ডিসাইড করবে না আমি কি দিচ্ছি, আমি সমাজকে কি দিচ্ছি, আমি কি বিল্ড করতেছি, আমি কোথায় আসি, আর এইটাই আমি দেখাইতে চাই। যার জন্য নিজের উদ্যোগে মানে সব কিছু আমি সেলফ লার্নিং করছি। এবং ওই যে শিখতে হবেই, আমার শিখতে হবে যেভাবে হোক। কোথায় রিসোর্স আছে, কোথায় বই আছে, কোথায় ইউটিউব ভিডিও আছে, কোথায় পেইড কোর্স আছে। যখন পেইড কোর্স কেনার টাকা ছিল না, তখন আমি কীভাবে পেইড কোর্সটাকে ফ্রিতে পেতে পারি, তখন আমি পেইড কোর্সটাকে কীভাবে পাইরেসি যদি দরকার আমি পাইরেসি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আমার দেখতাম, আমার শিখতাম, আমার নলেজ লাগবে, আমার কোনো কথা নেই, আমার নলেজ লাগবে। কথাটা অনেকটা শেখ হাসিনার মতো হয়ে গেল, আমার ক্ষমতা লাগবে, আমার পাওয়ার লাগবে। এনিওয়েজ, আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আসলে আমার নলেজ লাগবে, আর এই নলেজের পিছনে ছোটাটাই খুব বেশি জরুরি, পেপারের পিছনে না। তো আমাদের আসলে 3 ইডিয়টস ছবিটা আমার খুব বেশি পছন্দের এবং খুব বেশি পছন্দ করি। ওই 3 ইডিয়টে এই জিনিসটা দেখাইছে যে নলেজ দরকার, পেপার না। একটা পেপার ভাই মাইন্ড করেন না, আপনারা ছোট্ট করে একটা বলি, যেমন আমি এখানে একটা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি, তা আমাদের সাথে একটা ছেলে বাংলাদেশ থেকে আসছে, ও হলো ঢাকা ভার্সিটিতে সে ফার্স্ট সেকেন্ড এরকম হয়েছে, বুঝছেন? তো প্রফেসরে জয়েন করতে পারে নাই, এইখানে আসছে। তো মানে আপনি তো বুঝেন, ঢাকা ভার্সিটির থেকে সে ফার্স্ট হয়ে আসছে, থার্ড হয়ে আসছে, মানে অন্যরকম। এখানে আসছে, তো ওর নাম হলো ফয়েজ। আর পাকিস্তান থেকে একটা ছেলে আসছে, ওর নাম হলো ফায়াজ। তো পাকিস্তান পাঞ্জাব থেকে ডক্টরেট করে আসছে, বুঝছেন? তো ডক্টরেট করে আসছে, আমি আসছি সাইপ্রাস থেকে ব্যাচেলর করে। তো যাই হোক, আমরা যখন একসাথে হই এরকম, তো ফয়েজের অনেক মানে একটা অহংকার যে ঢাকা ভার্সিটির ছাত্র মানে কেমন। সে বিশ্বাস করেন আমাদের ইউনিভার্সিটিতে পাশ করতে গেলে মানে ফেইল হইলো 60-র নিচে, 60 হইলো ডি এর নিচে, মানে 50 থেকে 60 পাইলে আপনি হইলো ফেইল করছেন। আর ও পাইছে হইলো 22 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস, তার মানে আমাদের শিক্ষা ব্যবস্থার কোথায়? এখন ওরে আমাদের যে ডিপার্টমেন্টের হেড ম্যালকম কিস,
প্রত্যেক দিন আইসা খুঁজতেছে, বুঝছেন? ক্লাসে এসে বলে ফ্রম বাংলাদেশ, হু ইজ হিয়ার, নেম ইজ ফয়েজ। ও হাত উঠায় না, কিন্তু আমি তো জানি ওর নাম ফয়েজ। তো পরে আমি বললাম যে ভাই হাত উঠাও না ভাই, এই সেই ঘটনা কি? পরে বলতেছে ভাই এই অবস্থা, মানে ওনার, আমি গেছি ওনার অফিসে, উনি আমারে বলতেছে ইউনিভার্সিটি লিভ করার জন্য, মানে ইউনিভার্সিটি লিভ করতে বলতেছে যে ওর কারণে ইউনিভার্সিটি বলতেছে যে ইটস নট এ ম্যাটার বাট ইটস এ বিগ ম্যাটার। মানে এইরকম স্টুপিড স্টুডেন্ট আমাদের কোনো ইয়াতে নাই, যে মানে তুমি ফেইলও করো নাই, বুঝছেন ঘটনা? মানে ও 22 পাইছে 100 এর মধ্যে। এখন ইউনিভার্সিটি বলতেছে আমরা তোমাকে রাখবো না, তোমার ভিসা ক্যান্সেল করব, তুমি সাম আদার ইউনিভার্সিটি। এখন এইখান থেকে যখন ক্যান্সেল করবে, কোন ইউনিভার্সিটি ওরে নিবে না, কারণ ওরা তো জিজ্ঞেস করবে তাই না, যে এই ইউনিভার্সিটিতে কি হয়েছে। তারপরে সেই ছেলে কি করলো, যাই হোক, সে ম্যাকডোনাল্ডস এক পোল্যান্ড মেয়ের সাথে ইয়াটিয়া করে এখনো আছে এইখানে। তো এটাই আপনারা বলতে চাচ্ছিলাম যে ঢাকা ভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু আমাদের এখানে এসে ফেলও করতে পারে নাই। মানে ফেল করতে হইলে আপনাকে 50 থেকে 60-র মধ্যে পাইতে হবে। ফেল করছে। হ্যাঁ, তো এইটা মানে বিগ ডিফিকাল্ট ভাই। মানে বিদেশে আসলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে অনেক স্কলার অনেক বড় বড় কথা বলে, কিন্তু এইখানে কিন্তু আপনি কোনো ডিগ্রির ভ্যালুয়েশন না। আপনি যে কোনো জবে মাস্টার্স পিএইচডি এগুলো কিচ্ছু লাগে না। 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগে, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগে, 10 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগে। অনেক জায়গায় আছে বড় বড় ম্যানেজার সাদা স্কুল পাস, কিন্তু ওদের আন্ডারে কাজ করতেছে ধরেন যে ওই পিএইচডি মাস্টার্স ডক্টরেট এগুলা। রাইট। আমাদের কমিউনিটিতে কিন্তু আরো অনেকে আছে, ইউএসএ থেকে অনেকে আছে, অনেক হ্যাঁ, ওই দিন এক ভাইয়ার কথা শুনতেছিলাম, তো আমি আপনার বলতে চাচ্ছিলাম যে ভাইয়া যদি সম্ভব হয় ওনার সাথে আমার একটু ক্যাচ আপ করাই দিয়েন। কারণ দেখেন, সবার আগে আমি আপনারা বলছি যে আমি কিন্তু লার্নিং বাংলাদেশ থেকে আমার ভাই 1 টাকা আনার সামর্থ্য নাই, মানে উল্টা আমার বাপ মারে দিতে হয় বা দিছি, এখন নাই বাবা মা। তো দেখা গেল যে এখন আপনার কোর্সে ভর্তি হয়ে কিন্তু আমি পড়তে পারতেছি না। আমার এখন হইলো যে প্রতিদিন তো আমার একটা খরচ আছে ভাই, তাই না? এখন আমাকে জবে যাইতে হবে। তো আমি এখন চিন্তা করতেছি যে সাইবার সিকিউরিটিতে একটা জব নিব, প্লাস এইটা হলো আমার প্যাশন, এই অটোমেশন যেটা, মানে এইটা আমি লাইক করি। আই ওয়ান্ট টু বিল্ড ইট মাইসেলফ। এটা একটা বিজনেস আমি বিল্ড করব, ক্রিয়েট করব, মানে যেভাবেই হোক। এইটাই আমার ড্রিম। তো ওই ভাইয়ের সাথে হইলে, কারণ আমি চাচ্ছিলাম যে ওই ভাই বলছিল যে উনি একটা ওই দিন কি স্প্লাঙ্কের উপরে বোধহয় উনি কাজ করছেন বলতেছিল। তা আমি অবশ্যই স্প্লাঙ্কে ঢুকার ট্রাই করতেছি। তো এই জন্য যে কারো শেষ কারো শুরু, ভাইয়া হয়তো অনেক সিনিয়র, এখন রিটায়ার্ডে চলে গেছে, তো ওনার থেকে অ্যাডভাইস বা কোনো একটা গাইডেন্স পাইলে অনেকটা ভালো হইতো। তো আপনি আমাকে মেসেজ দেন, আমি ওনার আসলে ওনার ডিটেইলসটা দেয়া ঠিক হবে কিনা। না, আমি চাই না। আমরা জানি বাইরে, আপনি বলেন যে এরকম মারুফ ভাই আছে, আপনার সাথে আলোচনা করতে চাই, ইফ ইউ ইন্টারেস্টেড, তাইলে যদি সে ভাই সময় থাকে তাইলে আমি ওনাকে নক করব, বা আপনি আমাকে বা ওনাকে পার্সোনাল নাম্বারটা শেয়ার করতে পারেন, ঠিক আছে, তাইলে আমরা কোঅপারেট করে নিব। আশা করি উনি হয়তো বা করতে পারে। রাইট, তাহলে আমি এটা করব, নো প্রবলেম, ইনশাআল্লাহ। আর এই তো আমাদের কমিউনিটি থেকে আমরা কিন্তু খুব ভালো একটা বন্ডিং আসতেছি। আর আমি জানি না আসলে আমাদের কমিউনিটি মেম্বার 150+, বাট প্রত্যেক লাইভে আমরা খুবই কম মানুষ পাচ্ছি, 30-35 জনের মতো সর্বোচ্চ উঠে, বাট বাকি মানুষগুলো হয়তো বা ব্যস্ত, তারা জয়েন করতে পারে না। বাট আমরা আশা করি সবাই একটু ফ্রি হলেও আসবে, কথা বলবে, তাদের জার্নি শেয়ার করবে, আমরা ইন্সপায়ার্ড হব এবং তাদের থেকেই আমরা শিখব। এনিওয়েজ, আমাদের আসলে আজকে ক্লোজ করা উচিত, 2 ঘন্টার বেশি হয়ে গেছে। তো আবারও সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন ইনশাআল্লাহ, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। সামনের সপ্তাহে আমরা যেন আবারও এইভাবে আড্ডা দিতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।